আসসালামু আলাইকুম। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। প্রথম সেমিস্টার আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইংলিশ ওয়ানের বি পার্ট এবং সি পার্ট। হ্যাঁ, তো এর আগের ক্লাসে আমরা কিন্তু এই যে ইংলিশ ওয়ানের সিলেবাসটা সম্পর্কে দেখেছি নতুন বইয়ের আলোকে আর কি, এবং সেখানে আমরা সাজেশনগুলোও দেখেছি। দেন সাজেশনের পিডিএফটাও কিন্তু আমি ফ্রিতে সবাইকে দিয়ে দিয়েছি। তো অনেকেই সেদিন বলছিল যে ভাইয়া শুধু সাজেশন দিয়ে হয়, একটা লাইভ ক্লাসে অবশ্যই আমাদের বি পার্টের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেম সলভিং একটা ক্লাস দরকার। হ্যাঁ, এই কথা অনেকেই বলছিল। তো আমি তোমাদের বলছিলাম যদি রেসপন্স বেশি পাই তাহলে তোমাদের প্রবলেম সলভিং একটা ক্লাস দিব, সেটা হচ্ছে বি পার্ট এবং সি পার্টের উপর। তো বি পার্টে অনেকেরই সমস্যা, যেমন গ্রামার পার্ট, সেখানে অনেকগুলো আইটেম আছে। হ্যাঁ, তো এই যে অনেকগুলো আইটেম আছে, এগুলোর মধ্যে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেই আইটেমগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো। হ্যাঁ, এবং সি পার্ট থেকে আমরা ডায়ালগ দেখছি, ডায়ালগের শর্ট আমি পিডিএফে দিয়েছি, এবং প্যারাগ্রাফ দেখছি, প্যারাগ্রাফের শর্ট আমি পিডিএফে দিয়েছি, এমনকি সিবি তারও দিয়েছি। তো আমাদের রাইটিং পার্টের সমস্যা হচ্ছে রিপোর্ট এবং পোস্টারে, এটা অনেকেই কমেন্ট করতেছিল। হ্যাঁ, তো এই রিপোর্ট পোস্টার রাইটিংগুলো আমরা দেখব, তার সাথে সাথে আমরা গ্রামার পার্টের যে আইটেমগুলো আছে সেগুলো বোর্ড প্রশ্নগুলো আমরা সলভ করবো আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাস, তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছে একটু কনফার্ম করে দেওয়া যায় আজকের লাইভটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর যারা লাইভে যুক্ত আছো কে কেমন আছো এটাও একটু জানাও, আর কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো এটা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর সবাই শেয়ার করে দাও যারা পিডিএফ পাও নাই, তো আজকের সর্বোচ্চ শেয়ারকারী একদম ফ্রিতেই পিডিএফগুলো পাবে এবং পোস্টার রিপোর্ট রাইটিংয়ের হ্যান্ড নোটটাও পাবে, বুঝছো? তো সবাই শেয়ার করো, আর আমাদের পেজটাকে সবাই কী করো, ইনভাইট করো। আমি যেভাবে শিখাই দিয়েছিলাম, যারা একবার করছো আবারও দরকার হয় ইনভাইট করো, এবং তোমাদের বন্ধুদের কে মেনশন করো, এবং যে মেসেঞ্জার গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ আছে, পলিটেকনিক প্রাইভেট গ্রুপগুলো, হ্যাঁ সবগুলো গ্রুপে তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, তো বর্তমানে অনেকেই যুক্ত হয়ে গেছে, প্রায় 30 জনের মতো। তো তোমরা একটু শেয়ার করো, সেদিনের মতো 100+ স্টুডেন্ট করো। হ্যাঁ, সেদিনের মতো 100+ স্টুডেন্ট করো। হ্যাঁ, এটা সম্ভব শুধু তোমাদের মাধ্যমেই। তোমরা যদি বেশি বেশি শেয়ার করো, রেসপন্স করো, মেনশন করে দাও এবং ইনভাইট করে দাও সবাইকে, তাহলে কিন্তু অনেকেই যুক্ত হয়ে যাবে এবং সবাই জানতে পারবে এই ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের ক্লাস মাঝে মাঝে ফ্রিতেও দেওয়া হয়, এবং এখানে অনলাইন অফলাইনেও পড়ানো হয়। এটা সবাই জানতে পারবে। হ্যাঁ, যেহেতু আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম, এটা তোমাদের মাধ্যমেই কিন্তু প্রচার হবে এটা। হ্যাঁ, যদি তোমরা একটু হেল্প করো আর কি। তো দেখি মোবাইলটা দাও। কি যে করলা তখন তুমি? সজল সর্বোচ্চ শেয়ার করছে। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখি আমি, আর তোমাদের প্রবলেমগুলো একটু দেখে নিই। সব কিছু ঠিকঠাক আছে ভাই। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শেয়ার দিয়েছি। আচ্ছা, দেখো অনেকে কিন্তু যুক্ত হচ্ছে। হ্যাঁ, তোমরা যদি এভাবে শেয়ার করো প্রতিদিন, বা ইনভাইট করে দাও, মেনশন করে দাও, সবাই কিন্তু যুক্ত হবে, বুঝছো? আর এই ইংলিশ ক্লাস কিন্তু, আরে বাবা, অনেক ইংলিশ ক্লাস কিন্তু সেরকম ভাবে কোথাও পাওয়া যায় না, বুঝছো? যতই মেনশন করে দাও, বাবা, যত বড় প্ল্যাটফর্মই হোক না কেন, যেখানে ক্লাস দেখো, আমাদের মতো ক্লাস কোথাও পাওয়া না, ফ্রি ক্লাসগুলো। হ্যাঁ, আর আমি সেদিন সাজেশন ক্লাসটা দিলাম, অনেকেই বুঝতে পারে নাই। আমি কিন্তু লিখেও দিয়েছিলাম যে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে সাজেশন ক্লাস। সেদিন আমি বলেও দিয়েছিলাম যে আমি জাস্ট তোমাদের সাজেশন দেবো এবং পিডিএফ দেবো। এখন অনেকে বলে যে ভাইয়া এটা এমন ক্লাস নিচ্ছেন যে আমরা তো কোনো কিছু শিখতে পারতেছি না, জাস্ট সাজেশন। কিন্তু সাজেশনটাই কিন্তু অনেকে চাচ্ছিল, বুঝছো? এবং নতুন বইয়ের আলোকে কী কী আইটেম থাকবে, কী কী আসবে, হ্যাঁ কোনগুলো পড়তে হবে, এগুলো কিন্তু আমি সেদিন দেখাই দিয়েছিলাম। কিন্তু তারপর অনেকে বলতেছিল ভাই আমাদের কিছু সলভ করায় দেন। তো সেদিন তো আর ওভাবে আমরা ওই ক্লাসটা নিয়ে নিই। যদি আমি সাজেশন দিই, সলভ করাই দিই, তাহলে কিন্তু একটা ক্লাস 3 ঘন্টা হয়ে যাবে। সেদিন তারপরেও কিন্তু 2 ঘন্টা হয়ে গেছিলো, বুঝছো? তো ওই জন্য আমি তোমাদের বলেছিলাম যে আজকের ক্লাসটা শুধু সাজেশন ক্লাস, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের সলভিং ক্লাস একটা দেবো। হ্যাঁ, তোমরা তো না বুঝে হুটহাট করে ঢুকে অনেকে অনেকভাবে কমেন্ট করে ফেলো। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো মনে রাখবা, আজকে হচ্ছে আমরা সাজেশন যেহেতু দেখে ফেলছি, জাস্ট আজকে আমরা সলভিং করবো, এবং বি পার্ট সি পার্টে যাদের সমস্যা, এই সমস্যাগুলো আমরা আজকে সমাধান করব, বুঝছো? তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার হবে। আর ক্লাসটা আজকে আমাদের তোমাদের মধ্যে আর কি নতুন টিচার নেবে। হ্যাঁ, যেহেতু আমার এখানে অফলাইনে আগেও ক্লাস নিয়েছে, হ্যাঁ, কিন্তু অনলাইনে আজকে নতুন ক্লাস নেবে তোমাদের মাঝে। তো উনি আসে তোমাদের পরিচয় দিবে, হ্যাঁ, তারপর উনি ক্লাস শুরু করবে। তো বর্তমানে আমি দেখতেছি যে কারা কারা যুক্ত হচ্ছে, এবং কাদের আসলে সাজেশনগুলো দরকার, সাজেশন পিডিএফগুলো দরকার। হ্যাঁ, এগুলো দেখে আর কে কে শেয়ার করতেছে এগুলো দেখে আমি
ক্লাসটা শুরু করে দেবো আর কি ভাইয়ার মাধ্যমে। আচ্ছা দেখো, তো সবাই যুক্ত হয়ে যাও। একজন বলতেছে ভাইয়া তাড়াতাড়ি শুরু করাই দেন। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করাই দেবো। তো ফ্যানটা আগে দিয়ে নিই, দাঁড়াও, তাড়াতাড়ি শুরু করে দেবো। দেখো, তো আমাদের টার্গেট হচ্ছে নেক্সট সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার। তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, আমিও কিন্তু তাড়াতাড়ি শুরু করাই দেবো। তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে গেলে আমি তাড়াতাড়ি শুরু করাই দেবো। দেখো, আমাদের টার্গেট কিন্তু হচ্ছে নেক্সট সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টার। প্রি বুকিং সিস্টেমটা কিন্তু এখনো চালু আছে, বুঝছো? প্রি বুকিং, তো প্রি বুকিং করবা কোন নাম্বারে ভাইয়া? 01313297421। আজকে কোনো গল্প হবে না, জাস্ট একটু শোনো 1 মিনিট। দেখো, প্রি বুকিং যারা করবো অনলাইন পেড কোর্স, অনলাইন কোর্স মাত্র 1400 টাকার কোর্স 1200 টাকায় যারা প্রি বুকিং করবো, অনলাইন পেড কোর্স 1200 টাকা, 1400 টাকা না, বুঝছো? 1400, 1600, 1800 কিচ্ছু না। প্রি বুকিং যারা করবা তারা 1200 টাকায় নিতে পারবা, এবং গিফট পাবা হচ্ছে টি শার্ট। আজকে আমি টি শার্টটা যদিও গায়ে দেই নাই। তো 2 নম্বরে পাবা হচ্ছে তোমরা স্পেশাল সাজেশন বুক আমার তৈরি করা, যেটা পেজে দেওয়া আছে। 3 নম্বরে যেটা পাবা সেটা হচ্ছে লাইভ সাপোর্ট আমার। হ্যাঁ, তোমরা যে কোনো সময় এনি টাইম আমাকে ভিডিও কল দিয়ে যে কোনো সমস্যার সমাধান করে নেওয়ার সুযোগ থাকবে, লাইভ সাপোর্ট, বুঝছো? লাইভ সাপোর্ট। 4 নম্বরে কী পাবো ভাইয়া? রেকর্ডেড ভিডিও। আগের যে আমাদের আর্কাইভ ভিডিওগুলো আছে সেই আর্কাইভ ভিডিওগুলো পাবা। মাত্র কত টাকা? 1200 টাকা। আমাদের সিট কিন্তু ছিল প্রথমে 100, মানে আমি 100 করে অর্ডার দিয়েছিলাম টি শার্ট এবং সাজেশন বই। পরবর্তীতে বেড়ে কিন্তু 300 হয়ে গেছে, বুঝছো? তো এই 30 তারিখে অনেকে কিন্তু প্রি বুকিং করতেছে, এখনো রানিং চলতেছে। তোমরা এই 30 তারিখের মধ্যে, এখনো অনেক সময় আছে, 30 তারিখের মধ্যে কিছু হলেও প্রি বুকিং করে ফেলো। এই 300 জনের মধ্যে থাকো, 300 জনই কিন্তু এগুলো পাবে, এর বেশি কিন্তু পাবে না। তো দেখো, প্রি বুকিং আমাদের এই 1200 টাকার মধ্যে অনেকেই বলতেছে ভাইয়া এখন আমাদের কাছে টাকা নাই, আমরা 50% দিয়ে করি। এই সুযোগও আছে, 50% বা অন্তত 50% হোক, 40% হোক। হ্যাঁ, এই পার্সেন্টগুলো দিয়ে তোমরা অন্তত বুকিং করে রাখতে পারবা। হ্যাঁ, এবং ক্লাস শুরু হওয়ার আগে তোমরা বাকি টাকাটা দিয়ে ক্লাস শুরু করতে পারবা, এই সুযোগও আছে। তো এটা হচ্ছে অনলাইন। এবং অফলাইনে যারা পড়বা তাদের জন্য এই টোটাল জিনিসটা ফ্রি, একবারে সম্পূর্ণ ফ্রি, বুঝছো? আর অফলাইনের ফিটা একটু বেশি, এই আর কি। তো অফলাইনে যারা পড়বা দিনাজপুর থেকে যে কোনো ডিপার্টমেন্ট, তো তোমরা যদি পড়ো তাহলে আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ করবা বা আমাকে ফোন দিবা। হ্যাঁ, ডিরেক্ট ফোন দিয়ে অফলাইনে বুকিং করে ফেলবা। অফলাইনেও আমাদের সিট সংখ্যা কিন্তু আগের স্টুডেন্ট আছে 80+, এবার বুকিং করছে কিন্তু মনে করো যে 100 জনের মতো। তো আমাদের কিন্তু জায়গা হবে না অতগুলো, বুঝছো? তো এই কারণে বলতেছো অফলাইনে এই 30 তারিখের মধ্যে তোমরা অফলাইনেও 50% দিয়েও বুকিং করে রাখো, অল ডিপার্টমেন্ট সেকেন্ড সেমিস্টার। তো আমাদের গল্প করা শেষ। এখন আমরা ক্লাসে চলে যাব। গ্রামার পার্ট দিয়ে দেন ভাই। হ্যাঁ, গ্রামার পার্ট দিয়ে শুরু করতেছি। দেখো, রিপোর্ট রাইটিং, পোস্টার রাইটিং, হ্যাঁ দেখো সবগুলোই দেবো। রিপোর্ট রাইটিং, পোস্টার রাইটিং সবগুলোই দেবো। আগে আমরা গ্রামার পার্ট থেকে কী কী আইটেম আসে সেই জিনিসগুলো তো আমরা অলরেডি দেখে ফেলছি, এবং পিডিএফেও আমরা দেখে ফেলছি। যারা পিডিএফ নাই যাদের কাছে, তারা ক্লাস শেষে আমি একটা নাম্বার দেবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা নিয়ে নেবা। তো ওই গ্রামার আইটেমে যে পার্টগুলো আছে সেই পার্টের আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করবো, যে প্রশ্নগুলো প্রতিবারে পরীক্ষায় আসে এবং এবারও আসার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? তো এখন তোমাদের মাঝে ভাইয়া ক্লাস নিবে, ভাইয়া একটু আসেন। তো সবাই রেসপন্স করবো, কমেন্ট করবো। আমিও মনে করো ক্লাস করতেছি, মনে করো আমি ক্যামেরার পেছনে থাকবো, সামনে আমাদের ভাইয়া ক্লাস নিবে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ বাতাস দাও, ঠান্ডা, ঠিক আছে। তো নাহলে এই গরমে থাকা যাবে না, কারণ অতগুলো লাইট, আবার সামনে যদি আরো লাইট দেই। হ্যাঁ, একটু এটা লাগাই না, ঠিক আছে না? সব কিছু ঠিক আছে। তো এখন দেখো, যদি আমার ভয়ে যখন ঠিকঠাক মতো শোনা যাবে না, তারপরও ভাইয়া ক্লাস নিবে, ভাইয়ার পরিচয়টা ভাইয়া নিজে দিচ্ছে, সমস্যা নাই। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের টিচারগুলো একদম হাই কোয়ালিটির, এরকম টিচার কিন্তু কোথাও পাবা না, তোমরা খোঁজ নাও। এরকম টিচার শুধু কোথায় পাবা? যারা বুয়েট যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, এসিএস আছে, এরকম বন্দিপাঠশালা আছে যেখানে ক্লাস নেয়, সেই টিচারগুলোই কিন্তু আমাদের এখানে ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে ক্লাস নিচ্ছে বর্তমানে। হ্যাঁ, তো ওনার পরিচয় শুনলেই তোমরা বুঝতে পারবা, বুঝছো? আর আরো অনেক কথা আছে, আমরা ক্লাস শুরু করে দিই, পরবর্তীতে আমি আবারও আসতেছি, আবারও গল্প করতেছি, সমস্যা নেই। ঠিক আছে, আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম, আমি শিয়াম, ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, হাজী মোহাম্মদ দানেশ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তো আজকে আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট দিয়ে। তো গ্রামেটিক্যাল পার্টে আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচে আমরা যে পিডিএফটা দেওয়া হয়েছে, সেই পিডিএফ এর সাজেশন থেকে মূলত আমরা পার্টস অফ স্পিচ সমাধান শুরু করব। তো প্রথমে টাইপের মধ্যে যেটা আছে আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে প্যাট্রিয়টিজম,
তারপরে আছে হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপরে এক্সপেকটেশন, কনসিকুয়েন্টলি, আর আছে হচ্ছে হ্যাবিট অ্যান্ড অগাস্ট। আচ্ছা, প্রথমে আমরা দেখবো প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। এটা তো সবাই জানি আমরা। এটা মূলত একটা গুণ। তো আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনে দেখি যে যে নাউন, নাউন হচ্ছে কি, যেটা মূলত তোমাদের গুণ হিসেবে প্রকাশ করে, গুণ। নাউন কি, যেটা নাউন নামে তো আমরা সাধারণত জানি যে নাউন কি, যেটা নাম হিসেবে সরবরাহ করে, নাম, যে কোনো ধরনের নাম। তো নাউনের প্রকারভেদ আছে, 4 ধরনের প্রকারভেদ আছে। তারপরে ম্যাটেরিয়াল আছে, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যে কি, যে কোনো ধরনের গুণ নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তার মধ্যে যেমন প্যাট্রিয়টিজম একটা দেশপ্রেম, একটা গুণ। ইন্ডাস্ট্রি হচ্ছে তোমার কি, কি কর্তব্য, এটা একটা গুণ। তো এই ধরনের গুণ যেগুলো আছে, এগুলো মূলত বলা যায় কি অ্যাডজেক্টিভ, বাট এখানে হচ্ছে কি বলা যায়, এটা জাস্ট গুণ। অ্যাডজেক্টিভটা কি হয়, যে যে নাউন, সেটা যেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যান্ড যে নাউন কোনো কিছুকে মডিফাই করে, সেটা মতো হয় অ্যাডজেক্টিভ। বাট এখানে হচ্ছে শুধুমাত্র একটা গুণ উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে কি প্যাট্রিয়টিজম, দেশপ্রেম এবং কর্তব্য। তো এখানে শুধুমাত্র গুণ থাকার কারণে এগুলোকে হচ্ছে মূলত আমরা নাউন হিসেবে চিহ্নিত করবো আর কি। যদি কোনো কারণে এরা আইডেন্টিফাই করতো কোনো ওয়ার্ডকে, তাহলে আমরা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতাম বা কল্পনা করতাম। আর এক্সপেকটেশন মানে তো আমরা জানি যে হচ্ছে কোনো কিছু আশা বা প্রার্থনা করা। তো এটা মূলত কি, এটা হচ্ছে একটা ভার্ব। ও সরি 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 আচ্ছা, তার আগে, আচ্ছা কনসিকুয়েন্টলি আগে আসি। কনসিকুয়েন্টলি এলওয়াই যুক্ত। আমরা জানি যে অ্যাডভার্বের শুরুতে অ্যাডভার্ব যেটা থাকবে, অ্যাডভার্বের সাধারণত আমাদের মানে ডিপ্লোমা সেক্টরে এই বেশি কিছু অ্যাডভার্ব জানা লাগে না। তোমার এখানে শুধুমাত্র এলওয়াই যুক্ত বা ভেরি বা হচ্ছে এরকম কিছু কিছু ছোটোখাটো জিনিস জানা থাকলে মূলত আমাদের অ্যাডভার্ব বা এই ধরনের পার্সেন্টেজ মানে আরামে করা যায়। তো এখানে যদি তুমি দেখো যে অ্যাডভার্ব এলওয়াই যুক্ত আছে, কনসিকুয়েন্টলি এটা এলওয়াই যুক্ত, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে হচ্ছে আবার হচ্ছে হ্যাবিট। হ্যাবিট মানে কি, অভ্যাস। আর আগস্ট মানে হচ্ছে কি, আগস্ট মাস আর কি, মাস, নাম একটা, এটা একটা নাউন। আর এই দিকে আসো, হ্যাবিট। হ্যাবিট হচ্ছে কি, অভ্যাস। অভ্যাস কি, কোনো ধরনের একটা গুণাবলীর মধ্যে পড়ে না, গুণ বা ওই ধরনের কিছু। তো এই ক্ষেত্রে গুণ যেহেতু বোঝায় বা একটা মানুষের কি বল ন্যাচারাল টাইপ কিছু একটা বোঝায়, এই জন্য হ্যাবিট হচ্ছে নাউন। আর এইদিকে আসলে এক্সপেকটেশন। আচ্ছা, আমরা নাউনের ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখছিলাম যে কিছু কিছু শব্দ থাকলে নাউনকে সহজে চিহ্নিত করা যায়, যেমন হচ্ছে শন, তারপর নেস ইত্যাদি। এই ধরনের কিছু শব্দ থাকলে হচ্ছে আমরা সহজে মানে নাউনকে আইডেন্টিফাই করতে পারি। তো এই ধরনের হচ্ছে শন একটা, দেখো এখানে আছে শন, এক্সপেকটেশন। এই শন থাকার কারণে মূলত এটা হচ্ছে নাউন হিসেবে। যদি আমরা এটাকে একটা সেন্টেন্স হিসেবে কল্পনা করতাম, মনে করো আমরা যদি 2-4টা সেন্টেন্স লিখতাম, যে মনে করো সেন্টেন্স যদি লিখি, তো সেখানে মূলত আইডেন্টিফাই করা লাগে বা ভেরিফাই করা লাগে, তখন ভেরিফাই করার মাধ্যমে আমরা মূলত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ চিহ্নিত করি। কিন্তু এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে সাজানো হয়েছে। তো যার ফলে এখানে তুমি মানে কোনটা ভেরিফাই করা লাগতেছে কিনা, কিভাবে কি করবা সেটা আমরা জানতেছি না। এই জন্য আমরা বেসিক যে নিয়মগুলো, যেমন হচ্ছে শন, নেস, এগুলো দিয়ে আমরা হচ্ছে মতো আইডেন্টিফাই করবো যে পার্সোনালিটিস কোনটা কি। ঠিক আছে ভাই? ঠিক আছে। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে এই যে? আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা টাইপ টাইপ বি এর মধ্যে যাব। টাইপ বি এর প্রথমে যে প্রশ্নটা, আচ্ছা টাইপ বি এর যে প্রথমে যে প্রশ্নটা, আই স এ স টু দ্য সমিল। আচ্ছা, আই স আমি দেখেছিলাম, এখানে এই স মানে হচ্ছে করাত। আমরা যে হচ্ছে করাত মিল যেটা বলি, যে গাছ কাটা যে করাত, যেটা এখানে সেই করাতটা বোঝানো হয়েছে এই স দ্বারা। এখানে স দ্বারা বোঝাচ্ছে যে আমি দেখতেছি বা আমি দেখি, এ স মানে একটা করাত,
টু দ্য সমিল মানে হচ্ছে সমিলের মধ্যে, মানে গাছ কাটা যে জায়গা যেটা আর কি, সমিল যেটাকে আমরা বলি, সেই সমিলের মধ্যে আমি একটা করাত দেখি। তো এখানে এখন দেখো স কি দেখা, দেখা মানে কি ভার্ব, মানে কোনো কিছু কাজ বলতে আমরা মূলত কি বুঝি, কাজ করা মানে কি ভার্ব, দেখা কি একটা কাজ, এটা একটা ভার্ব। আর স হচ্ছে করাত, একটা যন্ত্রের নাম। তো যন্ত্রের নাম, নাম বলতেই তো আমরা মূলত নাউন বুঝি। আর এখানে দেখো টু দ্য আই স এ স টু দ্য স মিল মানে হচ্ছে আমরা আমরা হচ্ছে স মিল বলতে কি বলছে, গাছ কাটার যন্ত্রে হচ্ছে একটা করাত দেখলাম। আচ্ছা, গাছ কাটা কি বলা যায়, জায়গায় আমরা হচ্ছে একটা করাত দেখছি। এখন দেখো মিল, এই মিল বা কারখানা এটা তো একটা ধরনের নাম বা একটা প্রতিষ্ঠান বোঝায় না, মানে মনে করো কলকারখানা বা যে একটা প্রতিষ্ঠান বোঝায়, তো মিল, এই মিলটা একটা কি নাম বোঝায় না। মনে করো কোনো একটা জায়গা হচ্ছে যদি আমরা বলি যে ঘর, বাসা বা ফ্ল্যাট, এই ধরনের জায়গা ক্ষেত্রে তো এগুলো নাম সব। তো নাম কি মনে করো নাউন হয় সাধারণত। আচ্ছা, আর নামের আগে মূলত যা বসে বা হচ্ছে নামকে, নাউনকে যা ভেরিফাই করে সেটাই মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে এই সটা হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাইছে। যদিও আমরা একটু আগেই বললাম এই স মানে করাত বলতে আমরা কি বললাম, নাউন, কারণ কি যে এটা হচ্ছে একটা যন্ত্রের নাম। কিন্তু এখানে যে সটা আছে এটা মূলত এই নাউনটাকে ভেরিফাই করছে, কারণ কি যে মিল, মিল বলতে আমরা এখানে একটা মানে প্রতিষ্ঠান বোঝাইতেছি। প্রতিষ্ঠানের একটা নাম, সাধারণ নাম। মানুষের মনে করো আমরা প্রতিটা মানুষের যেমন নাম আছে, একটা যে কোনো নাম আছে, কিন্তু সবার হচ্ছে একটা সাধারণ নাম বা কমন নাম কি মানুষ। তো সেক্ষেত্রে হচ্ছে মেশিন বা যন্ত্রের যে কলকারখানার যে একটা নির্দিষ্ট বা কমন নাম আছে, সেটা এখানে যেমন মিল, সে মিলটা একটা নাম বোঝাচ্ছে। আর নামের সামনে যা বসে মূলত, বা নাউনের সামনে যা বসে সেটা মূলত অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে সাধারণ নিয়ম দিয়ে আমরা এটা করলাম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে টাইপ বির 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য রাইটার ওয়াজ লিভিং ইন প্যারিস। আচ্ছা, এখানে আন্ডারলাইন কোন কোন জায়গায় দাও, দ্য রাইটার, তারপর হচ্ছে লিভিং। আচ্ছা, আচ্ছা, রাইটার মানে কি লেখক, লেখক কি হচ্ছে একটা কমন নাম। আর লিভিং মানে কি বাস করা, তো কি কাজ, আর নাম কমন নাম, তার মানে কি এটা একটা নাউন, আর এটা হচ্ছে কি ভার্ব। এই দুইটাই তো আন্ডারলাইন করা খালি। হ্যাঁ, শুধুমাত্র এই দুইটা আন্ডারলাইন করা, যে দ্য রাইটারের নিচে আন্ডারলাইন করা আর হচ্ছে লিভিং এর নিচে আন্ডারলাইন করা। তো আমি তো বললাম যে রাইটার কি একটা কমন নাম, বা এই জন্য এটা কি নাউন। আর লিভিং মানে বাস করা, কাজ একটা এক ধরনের, তো এই জন্য এটা ভার্ব। তাহলে 2 নম্বরটা শেষ। কোনটা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কি, এখন আমরা সিনোনিম অ্যান্টোনিমে যাব। মধ্যে প্রথমে সিনোনিমসে যাব। আচ্ছা, সিনোনিম মানে কি সমার্থক শব্দ, এটা তো আমরা সবাই জানি। তো এখানে আমরা যদি প্রথমটায় দেখি আর কি, এখানে আছে হচ্ছে ফেয়ার, ফরগেট। আচ্ছা, ফেয়ার আছে, এই ফেয়ার মানে কি বোঝাইছে, ফেয়ার মানে যদিও আছে হচ্ছে কি মেলা আছে, আবার হচ্ছে সুন্দর আছে, অনেক কিছু আছে, বাট এখানে হচ্ছে এই ফেয়ারতে মূলত আমরা এখানে দেখি যেটা, এখানে হচ্ছে মূলত সুন্দর বা সৌন্দর্য যেটা, এটা আর কি বোঝানো হয়েছে। তো এই জন্য আমরা এখানে ফেয়ারের সিনোনিম বা সমার্থক শব্দ মূলত বিউটিফুল, তারপরে হচ্ছে পিটি ইত্যাদি লিখতে পারি। পিটি মানে ঠিক আছে, তারপর হচ্ছে নাইস আছে, আরো ইত্যাদি আছে। তারপরে হচ্ছে আরো আছে কি কি, যেমন হচ্ছে আবার আরেকটা আছে, যেমন হচ্ছে আর কি আছে, আচ্ছা ফরগেট। ফরগেট মানে কি ভুলে যাওয়া হয়, তারপর হচ্ছে ত্যাগ করাও হয়, যে কোনো কিছু হইতে পারে, দুইটা হইতে। তো এখানে ফরগেট বলতে তুমি কি, তোমার কাছে যেটা মাথায় আসে সাধারণভাবে, ত্যাগ করা বা ক্ষেত্রে তুমি লিভ দিতে পারো।
ইত্যাদি। বেশ ভাই। আচ্ছা আচ্ছা, আর তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের উপর তো অনেকগুলো পিডিএফ দেওয়া আছে, পিডিএফ এর মধ্যে সবকিছু দেওয়া আছে, তো তোমরা ওগুলো পড়বা আর কি, ওইভাবে মুখস্থ করো, কারণ এটা ওইভাবে নিয়ম কোনো খাটায় লাভ নেই, তো এখানে কোনো নিয়ম তেমন খাটে না। আর এটা আছে স্টাডি অফ ভার্ব। আচ্ছা, এরপরে আইটেমটা আমরা দেখি আমাদের যেটা সবার বলা যায় পছন্দ বা অপছন্দ যেটা হোক, সেটা হচ্ছে স্টাডি অফ ভার্বস। আচ্ছা, আমি এর একটা দুইটা উদাহরণ দেখাবো, কারণ তোমরা তো সাবজেক্ট কোনটা আইডেন্টিফাই করতে পারা উচিত, তারপর হচ্ছে ভার্ব কোনটা এটাও তো মানে মধ্যে এখন জানা উচিত। যেমন প্রথমটা যদি আমরা ধরি যে এ ইয়াং স্কাউট বয় with his father came to me, with his father came to me। আচ্ছা, এখানে আমাদের কাজ হবে হচ্ছে কি সাবজেক্ট কোনটা, তারপর আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি তো উপরে বসে গেছি। আচ্ছা, আমাদের এখানে মেইন কাজ হবে কি সাবজেক্ট কোনটা আইডেন্টিফাই করা, তারপর হেডওয়ার্ড কোনটা মানে হচ্ছে মেইন শব্দ যেটা কোনটা এটা একটা, তারপর হচ্ছে প্রেডিকেট আছে, তারপরে মেইন ভার্ব আছে, এগুলো হচ্ছে আমাদের মূলত আইডেন্টিফাই করা লাগবে এই টপিক্সে। তো এখন দেখো সাবজেক্ট, এখানে কিন্তু দেখো যে পুরাটাই একটা মূলত দুইটা ফ্রেজ দিয়ে একসাথে কানেক্ট করে দেওয়া হয়েছে, দুইটা ক্লোজ দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে, যে এ ইয়াং স্কাউট বয় মানে একজন হচ্ছে কি বল যে স্কাউট বালক উইথ হিজ ফাদার বা তার বাবার সাথে কেম টু মি আমার কাছে আসছে। আচ্ছা, এখানে যদি আমরা প্রথমেই দেখি যে এখানে ভার্ব আছে কোনটা, মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব তো শুধু কেম, এখানে তাছাড়া তো কোনো ভার্ব নাই, আছে কি যে ইয়াং স্কাউট বয় উইথ হিজ ফাদার, নাই কোনো আর ভার্ব নাই। তার মানে আমরা যদি বলি যে আচ্ছা মেইন ভার্ব কোনটা, তাহলে আমরা কি বলবো মেইন ভার্ব কেম, ঠিক আছে। আচ্ছা, তারপর মেইন ভার্বের পর আমাদের কি কি আইডেন্টিফাই করা লাগবে, তারপর হচ্ছে হেডওয়ার্ড। আচ্ছা, হেডওয়ার্ডটা মূলত কি যে একটা সেন্টেন্স কার উপর ভিত্তি করে তৈরি হয়েছে বা কার উপর ভিত্তি করে রানিং হয়েছে। মনে করো এখানে যদি বলি যে আই ইট রাইস, আমি সব থেকে সাধারণ যেটা বলি আমি ভাত খাই, এখানে মূলত এই আইয়ের উপর বা আমির উপর ফোকাস করেই মূলত সেন্টেন্সটা তৈরি হয়েছে বা এই সেন্টেন্সটা রানিং করছে বা পরবর্তী ধাপে গেছে, কার উপর নির্ভর করে আই বা আমির উপর নির্ভর করেই মূলত সেন্টেন্সটা অগ্রগতি হয়েছে। তো আমাদের এখানে খুঁজতে হবে যে আচ্ছা এখানে এমন কোন ওয়ার্ডটা আছে যেটা আমাদের মানে সেন্টেন্সটাকে রানিং করছে বা সেন্টেন্সটাকে মুভ করতে সাহায্য করছে। এখন দেখো এমন শুধুমাত্র একটা ওয়ার্ড নিতে হবে যে মেইন ওয়ার্ড। আচ্ছা দেখো এ ইয়াং স্কাউট, আচ্ছা যদি আমি শুধু বলি যে ইয়াং বা যুবক, এটা তো হয় না, কারণ কি এক যুবক তো যে কোনো কেউ হতে পারে, সেটা আমিও হতে পারে, সেটা হচ্ছে বয়টাও হতে পারে। তো এখানে নির্দিষ্টভাবে তো ইয়াংটা কার জন্য ব্যবহৃত সেটা আমরা লিখতে পারি না, যদিও ব্যবহৃত হয়েছে বয়ের সাথে, কিন্তু তারপর আমরা বলতে পারি না যে এটাই মূলত সেন্টেন্সটাকে রানিং করছে। তারপর আসে স্কাউট তো একটা মানে হঠাৎ একটা শব্দ, এখানে তো বলা যায় না যে স্কাউট কিভাবে ব্যবহৃত হয়েছে যদি না আমি এই বয়টা ব্যবহার করি। যে স্কাউট যদি শুধু দেই কিন্তু দেখো কোনো কিছু নাই, কোনো মানে নেই, কিন্তু যদি আমি শুধু বয়ের সামনে স্কাউটটা দিই তখন হয় যে এটা একটা, তখন স্কাউটটা একটা শব্দ দেয় বা একটা হচ্ছে অর্থপূর্ণ বাক্য দেয়। কিন্তু এই জন্য আমরা বলতেছি কি, আমি বলছিলাম যে প্রথমে শুধুমাত্র মেইন একটা শব্দ যেটা আমরা কি হেড ওয়ার্ড হিসেবে ব্যবহার করবো বা মেইন শব্দ হিসেবে ব্যবহার করবো, মেইন ওয়ার্ড হিসেবে ব্যবহার করবো। তো সেক্ষেত্রে এখানে দেখো স্কাউটটা দিয়ে হবে না, কারণ বললাম কি স্কাউটের সাথে কিছু না কিছু লাগবে। আবার আসো বয়, আচ্ছা বালক, এখানে আমরা দেখো কার কথা বলতেছে, এখানে যে মি আছে সে মি কার কথা বলতেছে, বালকের কথা বলতেছে, যে বালক তার বাবার সাথে সেই মির কাছে আসছে। তো এখানে দেখো এই মূলত মেইন ওয়ার্ড যেটা বা যার উপর ফোকাস করা হয়েছে সেটা কিন্তু বয়। তুমি দেখো, কারণ তুমি যদি চিন্তা করো যে স্কাউট বাদ দাও, ইয়াং বাদ দাও, এই দুটো বাদ দাও, জাস্ট খালি যদি বল যে এই বয় উইথ হিজ ফাদার, একজন বালক তার বাবার সাথে আমার কাছে আসছে, শুধু যদি বল যে তার বাবা আছে বা কার বাবা আছে কি সমাচার, এটা কিন্তু আমাদের বলা লাগবে। এই জন্য আর কি বলতেছি যে এই ফাদারও কিন্তু তুমি মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারো না, কারণ ফাদারের সামনেও কিছু না কিছু লাগবে। তোমাকে মেইন ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে কি দ্য বয়টা, কারণ কি বয়ের সাথে যদি তুমি বাবাও না যোগ করো যে এই বয় কেম টু মি, বাবা একটা বালক আমার কাছে আসছে, এই জন্য আমরা বলতে পারি কি যে হেড ওয়ার্ড এইটাই বয় এটা। আর মির তো মনে করো মির হচ্ছে অবশ্যই সাহায্য লাগবে, কারণ মি কখনো হচ্ছে মানে হঠাৎ করে বুঝতে পারবে না,
মোদ্দা কথা এখানে সাবজেক্ট আমরা চিন্তা করব যে সাবজেক্টটা আছে মানে একটা বাক্যটাকে পরিচালনা করছে। তো সেখানে হচ্ছে আমাদের বয়টা হচ্ছে মানে হেড ওয়ার্ড হিসেবে প্রযোজ্য বা যথোপযুক্ত। আচ্ছা গেল। তারপরে আসে কি আমাদের হ্যাঁ সাবজেক্ট। সাবজেক্ট তো তুমি দেখতেই পাচ্ছ সাবজেক্ট কি, ইয়াং স্কাউট বয়, এটা পুরোটা একটা সাবজেক্ট উইথ ইজ ফাদার। মেইন ভার্ব হচ্ছে কেম। একটা সাবজেক্টের কি গঠন, যে বেসিক গঠন কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা প্রেডিকেট যেটা হোক। তো সাবজেক্ট যদি আমরা এটা দেখো, এটা পুরোটা একটা সাবজেক্ট, কারণ এখানে একটা কমা ছিল, যদি লক্ষ্য করে থাকো দেখবা এখানে একটা কমা দিয়ে পুরোটা আলাদা করা হয়েছে। তো এটা আলাদা করা হয়েছে, এটা পুরোটাকে একটা সাবজেক্ট হিসেবে গণ্য করা হয়েছে যে এ ইয়াং স্কাউট বয়, কারণ এ ইয়াং স্কাউট বয় এটা হচ্ছে তোমার প্রেডিকেট হিসেবে, যে উইথ হিজ ফাদার কেম টু মি। যে ভার্ব হচ্ছে মেইন ভার্ব, এটা মেইন ভার্ব সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রেডিকেট বা পুরোটা একটা অবজেক্ট। ঠিক আছে, তার মানে এখন আমরা সাবজেক্ট হিসেবে কি বলতে পারি, যে ইয়াং স্কাউট বয়। আচ্ছা, তারপরে আসা হচ্ছে এখন প্রেডিকেট। প্রেডিকেট তো বললাম উইথ হ্যাভেন। ও আচ্ছা, এখানে লিখলাম, এখানে আচ্ছা এখানে লিখলাম। তাহলে প্রেডিকেট কি বলা যায়, প্রেডিকেট হচ্ছে উইথ হিজ ফাদার। ঠিক আছে, তো আমাদের মেইন টার্গেট কি কি বের করতে বলছে, স্টাডি অফ ভার্বের মূলত চারটা জিনিস বের করা লাগে, চারটা বা তিনটা, যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। আর এখানে হেড ওয়ার্ড যেহেতু উল্লেখ করা আছে, তার মানে আমাদের মেইন ওয়ার্ড যেটা আছে সেন্টেন্সটাকে রানিং করছে, সেই মেইন ওয়ার্ডটা আমাদের খুঁজে বের করা লাগছে। গেল। আবার সাবজেক্ট তো বের করছি যে ইয়াং স্কাউট বয়, কারণ এখানে কমা দিয়ে মূলত দুইভাবে আলাদা, মানে পুরো বাক্যটাকে আলাদা করা হয়েছে। সাবজেক্টকে আলাদা করা হয়েছে, মেইন ভার্ব তো আছে, এবং প্রেডিকেট বা অবজেক্টটাকে আলাদা করা হয়েছে, আর ভার্ব তো আমি বলছি শেষ। তো এই চারটা জিনিসের মূলত আমাদের বের করা লাগছে। তো এই চারটা জিনিসে আপাতত শেষ। এই আরেকটা যেতে জানি। হুম, মার্কারটা বল, মিশে দিন। আচ্ছা, তো এবার আসো চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্সে যদি প্রথমে দেখি আমরা এ নাম্বার যেটা আছে, যে কি বলা যায়, হি কেম হেয়ার ইয়েস্টারডে। এটাকে ইন্টারোগেটিভ করতে বলছি। আচ্ছা, এখানে দেখো ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে মেইন আমাদের কি দেখতে হবে, ভার্বটা কি অবস্থায় আছে এটা আমাদের টার্গেট করতে হবে। এখানে মেইন ভার্বটা কি, কেম, আসা। আর এখানে এই ধরনের কোনো মেইন ভার্ব নেই বা কোনো সাহায্যকারী ভার্ব নেই। তো এখানে কেমটা কি অবস্থায় আছে, পাস্ট ফর্মে আছে। তো এখন ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, প্রথমত হয় একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। আচ্ছা, একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। সেই সাহায্যকারী ভার্বটা কিসের ভিত্তিতে আনবো, যে মেইন ভার্ব যেটা আছে তার ভিত্তিতে, যে তার ফর্মটা কি অবস্থায় আছে, যে সেটা কি প্রেজেন্ট অবস্থায় আছে নাকি পাস্ট না ফিউচার কোন অবস্থায় আছে। তো আমরা এটা জেনারেল দেখতে পাচ্ছি যে এটা কেম পাস্ট অবস্থায় আছে। আচ্ছা, যদি পাস্ট অবস্থায় থাকে তাহলে এর সাহায্যকারী ভার্ব যেটা দিয়ে মূলত আমরা বাক্যটা তৈরি করব, প্রশ্নবোধক যে বাক্যটা তৈরি করব সেটা মূলত আনতে হবে। এখন দেখো যেহেতু কেম আছে, যদি কাম থাকতো বা প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে ডাজ লিখতাম, যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে হচ্ছে আমরা ডিড লিখবো, ইত্যাদি। তাহলে হচ্ছে দেখো এখন কি কেম কি অবস্থায় আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা শুরু করবো কি দিয়ে, ডিড। তারপর হচ্ছে সাহায্যকারী ভার্বের পর কি লিখবো, সাবজেক্ট, ডিড হি। ডিড হি। আর এখানে যদি আমরা দেখো যদি কোনো প্রকার ডিড বা ডাজ এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করি, তাহলে পরবর্তীতে যে ভার্ব ব্যবহার করবো সেটা মূলত বেসিক ফর্মে বা প্রেজেন্ট ফর্মে আমরা রাখবো। তাহলে হচ্ছে এখন দেখো আমরা হচ্ছে কি বলছিলাম, ইন্টারোগেটিভ করার জন্য মেন ভার্বটা যেটা আছে
তার হচ্ছে নেগেটিভ ফর্মে বা নট ফর্মে নিয়ে আসবো আমরা, বা ডিডেন্ট। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে মেইন যেটা ভার্ব সেটা পাস্ট ফর্মে নিয়ে আসছে ডিড, সেই ডিড নট, আর এখানে সাহায্য তার মেইন সাবজেক্ট। তারপর হচ্ছে কি যে আমরা বলছিলাম যে ডিড বা ডাজ এই ধরনের কোনো যদি শব্দ থাকে তারপরে যে ভার্ব যা থাকবে সেটা সিঙ্গুলার বা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আসবে। তো কেমের প্রেজেন্ট ফর্ম কি কাম, আর বাদ বাকি যা আছে ইয়েস্টারডে। আর যেহেতু ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভ চেনার হচ্ছে মেইন ইয়া কি যে প্রশ্নবোধক থাকবে। ঠিক আছে, তো এখানে ছিল কি সেন্টেন্স যে হি কেম হেয়ার ইয়েস্টারডে, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে কি যে এখন ইন্টারোগেটিভ করো। তো আমরা ইন্টারোগেটিভ করলাম যে ডিডেন্ট হি কাম ইয়েস্টারডে, শেষ। তারপরে আছে হচ্ছে ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি। সিনারি, আচ্ছা, বি নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি, এটাকে এক্সক্লামেটরি হিসেবে প্রকাশ করতে হবে। আচ্ছা, ইট ইজ যদি থাকে, আমার বেসিক যেটা নিয়ম সেটা হচ্ছে কি ইট ইজ থাকলে কি হবে ওয়ার্ড নিয়ে আসবো। আর যদি হচ্ছে হাউ কখন নিয়ে আসবো, যখন ভেরি বা ওই জাতীয়, না সরি, আচ্ছা, যখন হচ্ছে ইট ইজ জাতীয় শব্দ থাকবে মানে ইট ইজ, তখন মূলত আমরা কি চিহ্নিত করবো সেটা তখন আমরা হোয়াট নিয়ে আসবো ডিরেক্ট। আচ্ছা, তারপরে হোয়াট, তবে ভেরি পরিবর্তে আমরা কি লিখবো, আচ্ছা, ইট ইজ ভেরি গেল, এটার পরিবর্তে আমরা লিখলাম হোয়াট, হোয়াট এ বিউটিফুল সিনারি দিয়ে এক্সক্লামেশন চিহ্ন। এটা হলো আমাদের কাজ, যে ইট ইজ এর পরিবর্তে ইট ইজ আ ভেরি পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে হোয়াট, এটা হচ্ছে এক্সক্লামেটরি যখন আমরা লিখবো বা করবো। আর তার পরিবর্তে আমরা লিখবো তারপর যা থাকবে সেটা পুরোটা লিখে দেবো আর এক্সক্লামেশন চিহ্ন বসাই দেবো, তারপর শেষ এক্সক্লামেটরি। ঠিক আছে ভাই? আচ্ছা, 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 নেক্সট টপিক হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন, যেটা আর কি। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেনের যদি প্রথমে দেখি, আচ্ছা ডাব্লিউএস কোশ্চেনটা মূলত কিভাবে থাকে, তোমাদের এখানে মূলত অ্যান্সার দেওয়া থাকে, কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, তোমাকে এখানে মূলত সেই কোশ্চেনটা লিখতে হয়। সেটা কিভাবে লিখতে হবে, ডাব্লিউএস ব্যবহার করে। কোনটা ভাই, সবুজ? আচ্ছা, না ভাই ঠিকই তো আছে ওটা, ওটা হচ্ছে ইট ইজ আর ভেরি, আচ্ছা সবুজ রয়। আচ্ছা, আমাদের যেটা এক্সক্লেমেটরি করতে বেসিক যে নিয়ম যেটা, সেটা মূলত কি করা, যে যখন তুমি ইট ইজ আর ইট ইজ এর পরিবর্তে তো ইট ইজ ভেরি জাতীয় এই ধরনের কোনো শব্দ থাকে, তখন আমরা এটা পরিবর্তে তোমার ডিরেক্ট হচ্ছে হোয়াট লিখি, তারপরে বাকি আমরা ওয়ার্ডগুলো লিখি, দিয়ে তারপর হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন দিই। এটা মূলত নিয়ম, যে বেসিক যে নিয়মটা আছে আর কি চেঞ্জিং সেন্টেন্সেস, তো সেখানে এটা আর কি মূলত পড়ে। আর হাউ আছে, আর হাউ যখন তখন থাকবে যে হচ্ছে কি বলা যায় প্রশ্নবোধক আকারে বা হচ্ছে বাক্য রূপান্তরিত আকারে যখন থাকবে, তখন হচ্ছে মূলত আমরা হাউটা নিয়ে আসবো, হাউ নিয়ে আসবো, আর শেষে ওই সেম এক্সক্লেমেশন চিহ্ন দিব। এটা হোয়াট হবে, এটা এক্সক্লেমেশন। আর নেক্সট হচ্ছে হ্যাঁ ডাব্লিউএস কোশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেনে যদি আমরা প্রথমে দেখি যে দ্যাট ওয়াজ মাই কার,
আচ্ছা, যদি আমরা এটা ভালো করে লক্ষ্য করি, এটা কিন্তু দেখো, এটা একটা এক ধরনের এটা উত্তর বলা যায়, মানে যে আমি কাউরে কোনো প্রশ্ন করছি, সে প্রশ্ন এক ধরনের এটা উত্তর। আমাদের কাজ হবে যে কি প্রশ্নটা করছি, করার কারণে ইনি এই উত্তরটা দিছে, আমাদের সেই প্রশ্নটা মূলত খুঁজে বের করতে হবে, আর আমাদের কোনো কাজ নেই এখানে। তো এখানে দেখো, দ্যাট ওয়াজ মাই কার, এটা আমার গাড়ি। আচ্ছা, এই ধরনের যখন শব্দ আছে, আমার গাড়ি, আচ্ছা আমার গাড়ি, যেটা গাড়ি কি এটা বস্তুবাচক শব্দ না? বস্তুবাচক মানে বস্তু, মূলত বস্তু নির্দেশ করতেছে কিনা। ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে অনেক ইয়া আছে, যেমন হচ্ছে হোয়াট আছে, হোয়েন আছে, হুইচ আছে, তারপরে আছে হচ্ছে হোয়াট, হুইচ, ওয়াই, তারপর হুম, ইত্যাদি আরো আছে। তো এখন দেখো, আমাদের এখানে মেন টার্গেট থাকবে যে আমরা প্রশ্নটা যে উত্তরটা যে লিখছি এখানে, মানে এখানে আমার তোমাদের কি থাকে যে উত্তর দেওয়া থাকে মূল্যগত, তোমার এখানে সে প্রশ্নটা বের করা লাগে, সেটা প্রশ্ন কিভাবে বের করবা, তুমি ডাব্লিউএস ব্যবহার করে প্রশ্ন বের করবা, ঠিক ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার এখানে দেখতে হবে যে এখানে প্রশ্নটা যে মানে মেইন যে সেন্টেন্সের যে ফোকাসটা, ফোকাস বিন্দুটা কি, ফোকাস বিন্দুটা বস্তু, সময়, কারণ কি বোঝাচ্ছে। এখানে যে মেইন ফোকাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমার গাড়ি। আচ্ছা, আমার গাড়ি, এখানে দেখো গাড়িটা হচ্ছে মেইন ফোকাস। এখন বলো গাড়িটা কি বস্তুবাচক না? তো বস্তুবাচক যখন থাকে তো হুইস, হুইস মানে আমরা কি বুঝি সাধারণত, হুইস মানে আমরা কি বুঝি, এটা বা এটি, এই জাতীয়। তো বস্তুবাচক যখন থাকবে তখন আমরা হচ্ছে ডিরেক্ট কি করবো, হুইস বসাই দিবা, ঠিক আছে। হুইস দ্যাট ওয়াজ মাই কার, তারপরে কি লিখবে এখন, তারপর যা আছে ডাব্লিউএস বসেছ তো, তারপর আচ্ছা প্রশ্নবোধক করার আগে আমি কিছুক্ষণ আগে ইন্টারোগেটিভ যেটা দেখাইলাম, যে যখন তুমি ডাব্লিউএস লাগাবা তখন তারপরে বা যদি কোনো সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করো, তারপরে তোমার কি করতে হবে, একটা ভার্ব নিয়ে আসতে হবে। এখানে যেহেতু কোনো মেইন ভার্ব নেই, এখানে শুধু যে এমনি যে ভার্বটা আছে, অক্সিলারি ভার্ব যেটা আছে, সেই অক্সিলারি ভার্ব তোমার ডাব্লিউএস এর পর বসাতে হবে। তারপরে কি এটা হুইস ওয়াজ, তারপর যে যা প্রেডিকেট যেটুকু আছে বা অবজেক্ট যেটুকু আছে সেটা পুরোটা বসাবে, যে হুইস ওয়াজ মাই কার। আর প্রশ্নবোধক যেহেতু আছে তো ইন্টারোগেটিভ চিহ্ন বসাই দিবা, শেষ, ঠিক আছে। তারপর সব থেকে যদি বেসিক যেটা দেখি আমরা, যে মাই নেম ইজ, কি বলা যায়, আই নো ইউর সিস্টার। আচ্ছা, এটা নাম কি ভাই? আচ্ছা, জি জি। সবুজ রয়। আচ্ছা, আই নো ইয়োর সিস্টার। আচ্ছা, এখানে বলো মেইন ফোকাসটা কি, সিস্টার। আচ্ছা, সিস্টারটা কি একটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই হচ্ছে একটা ব্যক্তিবাচক। তাহলে এখন আমাদের লক্ষ্য করতে হবে এখানে যা যা আছে, যে হোয়াট আছে, হুইস আছে, হুম আছে, তারপরে হচ্ছে তারপর কি আছে, হুইস গেছে, হোয়াট আছে, আর কি কি আছে, আচ্ছা যেটা থাক। তো ডাব্লিউএস মনে করো যে যে কোশ্চেনগুলো আছে, ডাব্লিউএস যেটা যেটা আছে, তো সেক্ষেত্রে আমাদের এখন লক্ষ্য করা লাগবে যে ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা কি বসাবো। আচ্ছা, আমরা এখানে বস্তুবাচকের ক্ষেত্রে হুইস বসালাম, তাহলে হুম বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আই নো ইয়োর সিস্টার, তাহলে এখানে বলবো আমি তোমার বোনকে জানি। আমি তো এটা এটা হয় না, হয় এটা কি হয় না, এটা হয় না তো, কারণ
আচ্ছা, কে বলছে এটা? আচ্ছা, সবুজ রয়, এটা হচ্ছে দেখো, আই নো ইউর সিস্টার। তোমাকে আমি বলছিলাম যে এটা এক ধরনের তোমাদের যে প্রশ্নটা থাকে সেটা কি থাকে, তোমাদের উত্তর মূলত দেওয়া থাকে, তোমাদের ডাব্লিউএস ব্যবহার করে প্রশ্ন লিখতে হয়, ঠিক আছে? এটা তুমি এমনভাবে করছো যে আই নো ইউর সিস্টার, যে আমি তোমার বোনকে জানি, ঠিক আছে? এটাকে তুমি প্রশ্ন করবা কিভাবে? এটা তো প্রশ্ন করার কোনো ওয়ে দেখিনি। দেখো এখানে যেমন দেখো, দ্যাট ওয়াজ মাই কার, এখানে বস্তুবাচক যখন থাকবে তখন তুমি না হয় হুইচ বসালা। যখন হচ্ছে তোমার নাম বা কোনো কিছু জিজ্ঞাসা করবে বা কোনো বস্তুবাচকের ক্ষেত্রে কোনো কিছু জিজ্ঞাসা করবে তখন তুমি হোয়াট আনলা। তারপর হুম আনলা, কাউকে পরিচিত বা কারো কোনো কিছু জানতে, কোনো ব্যক্তিকে। তারপরে হচ্ছে হুম, হোয়াট, তারপর হুইচ, হোয়াই, কোনো কারণ, কেন বা কারণ বোঝাতে। কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে আই নো ইউর সিস্টার, এখানে তুমি কি বোঝাবা, কি ডাব্লিউএস তুমি ব্যবহার করবা, ব্যবহার করে হচ্ছে মূলত এটাকে প্রশ্ন করবা। ডাব্লিউএস যে আমরা 5টা বা 6টা আছে, সেখানে তুমি কোনটা ব্যবহার করবা, যে ব্যবহার করে যে এটা তুমি এটা প্রশ্ন বানাবা, এটা তো সম্ভব হয় না। ঠিক আছে? আচ্ছা, তা ভাই পরে এটা পরে এটা ভাই, ওটা হচ্ছে যেটা কমেন্ট করছে যে পিকেডি হুড ইউ নো, ওটা ভুল হয়েছে, কারণ এখানে সিস্টার উল্লেখ করা আছে। সেক্ষেত্রে সিস্টার উল্লেখ না করে কিভাবে কি করবে? আচ্ছা, তারপরে আইটেম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বের যেটা বেসিক, আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বস, আচ্ছা, প্রথমে যেটা বেসিক বা সব থেকে কমন যেটা তোমাদের আসে আর কি, যে হচ্ছে আই উইশ, আই দে বি থাকে কিং। এটা হচ্ছে তোমাদের যে বেসিক নিয়মটা, যে হচ্ছে আই উইশ, তারপর হচ্ছে সাবজেক্ট, এখানে যে বিটা থাকবে এটা হচ্ছে ওয়ার। এই ওয়ারটা কেন ব্যবহৃত হয়? কারণ এটা হচ্ছে অনেকটা কি বলা যায়, অতীত, মানে যা হবার নয়, এই ধরনের যে স্বপ্নগুলো যারা দেখে, মানে যা বাস্তবে সম্ভব না, এই জাতীয় কোনো সম্ভব, এই জাতীয় কোনো স্বপ্ন যা দেখে, মানে যারা দেখে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সের মধ্যে ওয়ার ব্যবহৃত হয়। মানে যেটা হচ্ছে কখনো পূরণীয় নয়, অপূরণীয় যে স্বপ্ন আর কি, অপূরণীয় স্বপ্ন বা আকাঙ্ক্ষা, সেক্ষেত্রে মূলত হচ্ছে ওয়ার বসে। এই মানে এই রুলটা আর কি এখানে বসে, যে আই উইশ আই ওয়ার এ কিং বা আই উইশ আই ওয়ার এ বার্ড। কারণ তুমি তো এখানে কখনো বার্ড হইতে পারবে না, কারণ তুমি মানুষ। তারপর তুমি তো রাজা হইতে পারবে না, কারণ এখন তো গণতন্ত্র চলে, এখন তো আর রাজতন্ত্র চলে না। এই ধরনের অপূরণীয় স্বপ্ন বা আকাঙ্ক্ষা মানে যেটা দ্বারা বাক্য শুরু হবে, তো সেক্ষেত্রে হচ্ছে মূলত এইখানে ওয়ার বসে, আই উইশ আই ওয়ার এ কিং। এটা হচ্ছে তোমাদের বেসিক, আর এটা হচ্ছে সব থেকে বেশি আসে, এই জন্য আর কি এটা দেখালাম প্রথমে। তারপরে হচ্ছে তারপর হচ্ছে এমনি যেটা পার্সনের ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়, আচ্ছা, আই সি ইউ বি, কি আছে, আচ্ছা, আইসি ইউ, আইসি কমা ইউ ফুল। আচ্ছা দেখো, এখানে মূলত দুইটা হচ্ছে ক্লোজ আকারে ভাগ করে দেওয়া হয়েছে। আমি দেখি একটা ক্লোজ বা একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ বাক্য, আর এখানে হচ্ছে আই বি ফুল, মানে সরি ইউ বি, মানে বি হচ্ছে ড্যাশ বাক্য ধরলাম, এ ফুল। এখানে দেখো আইসি একটা পরিপূর্ণ বাক্য, তার মানে এটা কিন্তু এখানে যা নির্ভর করতেছে না, বা এটাও এখানে আসে নির্ভর করতেছে না, মানে পরস্পর অনির্ভরশীল। তো সেক্ষেত্রে আমাদের মূলত এই সেন্টেন্সটা যখন কাজ করবো, এটা নিয়ে কাজ করবো, মানে এই বিটা নিয়ে কাজ করবো, তখন আমাদের জাস্ট খালি চিন্তা করা লাগবে এই যে এই এটুকের মধ্যে কি আছে, নাকি পুরা সেন্টেন্স মিলে কি আছে, এটা না, খালি আমাদের এই এটুকের মধ্যে কি আছে এটা আর কি আমাদের চিন্তা করা লাগবে, ঠিক আছে?
তো এখন দেখো এখানে আইসি আছে, তো এখানে আইসি কমা দাও, আলাদাভাবে ক্লোজ আলাদা করো। তারপর ইউ, আচ্ছা বেসিক যে ইউ সেকেন্ড পার্সন থাকলে কি হয়, এম ইজ আর এখানের মধ্যে যেমন একটা হবে, বাট আমরা তো জানি যে হচ্ছে এম আর ইজ কার জন্য নির্দিষ্ট, ফার্স্ট অ্যান্ড থার্ড এর জন্য। তো এই দুটা কাটা, বাকি থাকে হচ্ছে আর, তার মানে কি হবে যে ইউ আর এ ফুল, জাস্ট খালি একটুকে হবে, শেষ। এটা বললাম কেন, এটা হচ্ছে সহজ, যদিও তোমরা জানো সবাই। এটা বলার কারণটা কি, এই যে এখানে হচ্ছে ক্লোজ যে ভাগ করে দেওয়া হয়েছে, মানে দুটা সেন্টেন্স আলাদাভাবে করে দেওয়া হয়েছে, এইটা দেখানোর জন্য আর কি মূলত এটা করানো। আর কোনো হচ্ছে মানে বেসিক কোনো আর কিছু নেই, কারণ এটা সব থেকে সহজ আর ইজি। তো আচ্ছা, অলস ওয়েল দ্যাট এটা হচ্ছে মূলত এক ধরনের প্রভাব, মানে হচ্ছে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না। প্রবাদ বাক্য মূলত যেভাবে হচ্ছে ইংরেজরা আবিষ্কার করছে বা যেভাবে লিখছে, সে আদি যুগ থেকে যেটা চলবে ওইটাই মূলত লিখতে হবে, যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মানে যে তোমার যার শেষ ভালো, যার সব ভালো তার। তো এখানে হচ্ছে আমরা কোনো ধরনের মানে রুলস খাটায় তুমি যা কোনো কিছু লিখবা ওই ধরনের সম্ভব হয় না। এখানে জাস্ট হচ্ছে ওরা মূলত লেখা, এখানে লিখছিল এন্ডস, সেই এন্ডসটা মূলত চলবে এখানে, মানে ওই ধরনের আর কোনো তুমি রুলস খাটাবো না যে অল আছে এই জন্য হচ্ছে কোনো নতুন নিয়ম আনবা, ওই ধরনের কিছু চলবে না। এটা হচ্ছে প্রভাব, যেহেতু মানে প্রভাব যা থাকবে সেটাই তোমার হুবাহু লিখতে হবে, ঠিক আছে? রাইট ফর খালি তিনটা করেছে, আর গল্প নাকি না? আচ্ছা, নেক্সট টপিক তোমাদের হচ্ছে অ্যাডভার্ব। তোমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বেলস। অ্যাডভার্ব মূলত কি আমরা বলছিলাম যে হচ্ছে যেটা মূলত কি বলা যায়, নাউন প্রোনাউনের মতো বসে, বাট কি ধরনের বসে, যেমন হচ্ছে যদি আমরা একটা বলি অ্যাডভার্ব, যদি সংক্ষেপে একটা ছোটখাটো অ্যাডভার্ব দিই যে ভেরি, এটা মূলত কি করে, মনে করো হি ইজ আ গুড বয়, বাট দেখো এটা যদি ভেরি, দেখো এখানে বয় হচ্ছে এক ধরনের কি নাম, এটা হচ্ছে নাউন, গুড হচ্ছে গুণ বোঝাচ্ছে, বয়ের গুণ বোঝাইতেছে, তার মানে এটাকে অ্যাডজেক্টিভ। আবার এই ভেরিটা এই অ্যাডজেক্টিভ এইটাকে মডিফাই করতেছে, যার ফলে মানে গুড মানে সে ভালো, অতিরিক্ত ভালো বা খুব ভালো, এটা এই ভেরিটা দ্বারা মডিফাই করতেছে এই গুডটাকে। এই জন্য হচ্ছে মূলত যেটা আর কি অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, সেটা মূলত হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসে। তো এখানে আমরা বললাম যে অ্যাডভার্বটা কি, যেটা মূলত অ্যাডজেক্টিভকে মডিফাই করে তার পরিবর্তে বসে। আর তোমাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাডভার্ব মানে তেমন একটা বেশি আসে না, যদিও আসে না বলতে কীরকম, মানে এল ওয়াই বা হচ্ছে ভেরি বা লিটিল এগুলা এইরকম কম ছাড়া আর কি তেমন কিছু আসে না। কিন্তু এখানে হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা উইদাউট কোন ক্লোজ, মানে হচ্ছে কোনো ওয়ার্ড নাই, কিচ্ছু নাই, সেক্ষেত্রে মূলত এই যে এই 9 নম্বর যেটা আর কি, এটা মূলত তোমাদের বেশিরভাগ প্র্যাকটিস করা লাগে, বেশিরভাগ প্র্যাকটিস। কারণ কি, যে দেখো তুমি যতই হচ্ছে নিয়ম পড়ো না কেন, তুমি যা কিন্তু এটা পুরোটা পাবা না। কারণ এখানে দেখা যাবে একটা সমুদ্রে একটা কাহিনী দিয়ে রাখছে, এবং তুমি ওই কাহিনীটা কোনোদিন পড়ো নাই, তো তুমি কিভাবে নতুন নতুন শব্দ বানাবা, বানায় তো লিখতে পারবা না। আবার হচ্ছে মনে করো আর এটা কোনো কাহিনী দিয়ে রাখলো, সেক্ষেত্রেও সেম অবস্থা তোমার আগে, মানে এটা কিরকম, এই 9 নম্বরটা মূলত প্র্যাকটিসের উপর। এখানে যতই হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালস বলুক, যে উইথাউট ক্লুজ যখন আসবে, যে হচ্ছে কোনো প্রকার ক্লুজ থাকবে না, এটা ক্লুজ আছে,
উইদাউট ক্লুজের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার কোনো নিয়ম তুমি খাটাইতে পারবে না, তোমার কি করা লাগবে মানে মূলত প্র্যাকটিসের মাধ্যমে উইদাউট ক্লুজ যেটা উইদাউট ক্লুজ সেটা তোমার হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। কিন্তু যেটা উইথ ক্লুজ আছে, যেটা হচ্ছে উইথ ক্লুজ আছে সেই ক্ষেত্রে তুমি কিছু নিয়ম খাটাইতে পারো, নিয়ম খাটায় মূলত তুমি এটা লিখতে পারো। আচ্ছা, যদি আমরা এখানে তো অনেক বড় প্রথমটা ধরি, 1 নাম্বারটা ধরি যে ইন দা সি ভয়েস। সি ভয়েস বলতে মূলত বোঝা যাচ্ছে সমুদ্র যাত্রা। আমাদের এখানে ভয়েস বলতে সমুদ্র যাত্রাটা মূলত ব্যবহৃত হয়েছে। আর সি ভয়েস অ্যান্ড ওল্ড সেলর হচ্ছে একজন কি বলা যায় নাবিক, পুরাতন বয়স্ক নাবিক, ডিডন্ট হ্যাভ এনি ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ড্যাশ এ লট। আচ্ছা, মানে তার পানি খাওয়ার মতো পানি ছিল না এবং ড্যাশ এ লট। আচ্ছা, এখানে দেখো অ্যান্ডের আগে যেভাবে শব্দ ব্যবহৃত হচ্ছে, এখানে দেখো একটা অ্যান্ড আছে কিন্তু শূন্যস্থানের আগে, এর আগে একটা অ্যান্ড বসছে কিন্তু। তো এই অ্যান্ডের আগে যেভাবে সেন্টেন্সটা গঠন হয়েছে, এই অ্যান্ডের পরে যে ফুল স্টপ পর্যন্ত যে সেন্টেন্সটা থাকবে সেমভাবে হচ্ছে ওই ভার্বটা এখানে বসাবা, বা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে, যে ক্লুজটা বা যেটা তুমি বসাবো ওয়ার্ডটা, সেটা এই সামনে যে অ্যান্ডের সামনে যে গ্রামাটিক্যাল আইটেম যেভাবে বসছে সেমভাবে তুমি এখানে বসাবা। আচ্ছা, এখানে দেখুন, এখানে প্রথমেই আছে যে হচ্ছে অ্যান্ডের আগে কি আছে যে ডিডন্ট হ্যাভ মাচ ওয়াটার, মানে হচ্ছে তার কি এটা হচ্ছে অতীতকালে কাহিনী বলতেছে, যেহেতু যে হচ্ছে ডিডন্ট হ্যাভ যেহেতু বসাইতেছে ডিডন্ট, তা অতীতকালে কাহিনী বলতেছে যে অতীতকালে তার সমুদ্র যাত্রার কথা। তো সেক্ষেত্রে তো অতীতে যেহেতু অ্যান্ডের সামনে যেহেতু পাস্ট ফর্মে বসা হয়েছে, তো পরে যেটা বসবে সেটাও তোমাকে ওই পাস্ট আকারেই লিখতে হবে। অ্যান্ডের পরে যেটুকু লিখবা, যেটা লিখবা ওই তোমাকে পাস্ট আকারেই লিখতে হবে, পাস্ট ফর্মে লিখতে হবে। এখন তোমাকে তোমার মেইন কাজ হবে যে মানে খোঁজা যে এখানে কি বুঝতে পারে, কারণ এটা তো তুমি গ্রামাটিক্যাল আইটেম দিয়ে বের করবা না, তোমাকে আগে খুঁজতে হবে যে কি বুঝতে পারে, তারপরে তুমি মনে করো তো সেটাকে মডিফাই করবা, মডিফাই করে পাস্ট ফর্মে মডিফাই করবা বা প্রেজেন্ট ফর্মে মডিফাই করবা। ঠিক আছে, তো এখানে দেখো যে তা পানি ছিল না খাওয়ার মতো, একজন মানে বয়স্ক নাবিকের সমুদ্র যাত্রায় খাওয়ার মতো পানি ছিল না। তো পানি না থাকলে কি হবে, এখানে এখন খুঁজতে হবে যে কি আছে। যেমন হচ্ছে পিওর আছে, পিওর তো হওয়ার কোনো কথা নাই, কারণ হচ্ছে শুদ্ধ। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত। তারপরে হচ্ছে ওয়াটার তো পানি, সাফার মানে কি হচ্ছে ত্রাহি ত্রাহি অবস্থা, যেটাকে আমরা বলি যে হচ্ছে সাফার মানে কি বলা যায় কষ্ট করা। তো সেখানে দেখো সাফার, আরেকটা কি আছে গিভ, গিভ মানে দেওয়া। এখন দেখো পানি যদি না থাকে, একটা মানুষের যদি পানি খাইতে মানে তৃষ্ণা পায়, এমন সে পানি খায়নি, তো সেক্ষেত্রে তাকে কি করতে হবে, অবশ্যই তার সাফার করতেছে বা হচ্ছে কি বলা যায় ত্রাহি ত্রাহি অবস্থাও, সেক্ষেত্রে এখানে মূলত বসবে সাফার। কিন্তু এখন সাফারকে তোমাকে মডিফাই করতে হবে, কারণ বলছিলাম যে অ্যান্ডের সামনে যেভাবে সেন্টেন্স গঠিত হবে অ্যান্ডের পরে সেমভাবে তোমাকে সেন্টেন্সটা গঠন করা লাগবে। আচ্ছা, এখন সাফার যেহেতু আছে, সামনে ছিল পাস্ট ফর্ম, তাহলে এখানে তোমাকে পাস্ট ফর্ম করতে হবে যে সাফার। ঠিক আছে, তারপরে আছে ইফ উই ডোন্ট হ্যাভ ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার আওয়ার লাইফ উইল বি ভেরি চ্যালেঞ্জিং, মানে যে আমাদের যদি পানি বলা যায় কি বলা যায় যে ইফ উই ডোন্ট হ্যাভ ড্রিঙ্কিং ওয়াটার, মানে আমাদের যদি পানি না থাকে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। আচ্ছা, পানি না থাকে, এখন দেখো ড্রিঙ্কিং ওয়াটার গেল, তার সামনে এখন কি বসাতে হবে, এখন তোমাকে এটা খুঁজতে হবে যে কি কি বসানো যায়। তোমার সাফার তো বসাইলা, আজকে 4টা অপশন, তার মধ্যে এখন খুঁজতে হবে যে কি বসানো যায়। যেমন পিওর আছে যে শুদ্ধ বা বিশুদ্ধ পানি, যে যদি আমাদের কাছে বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ খাওয়ার পানি না থাকে আওয়ার লাইফ উইল বি ভেরি চ্যালেঞ্জিং। ঠিক আছে, এটাও হইতে পারে। আবার যে সাফিসিয়েন্ট, মানে যদি আমাদের কাছে পর্যাপ্ত পানি নাও থাকে তাহলে কি হইতে পারে, আমাদের জীবন আরও খুব খারাপ অবস্থা হতে পারে। তো যখন দেখবা যে এরকম যে একটা বাক্য মানে একটা কি বলা যায় 2 নম্বর বা বি নম্বর সি নম্বর যে অপশনে যখন দেখবা যে দুইটা হইতে পারে, একটা বা দুইটা হইতে পারে, তখন তুমি কি করবা, এটা আস্তে রাখিয়ে দিবা। কারণ তুমি এখন খুঁজবা যে এটা যে অল্টারনেট যে বাকি যেটা আছে সি আছে ডি আছে ই আছে, এখানে খুঁজবা যে এখানে যে দুইটা আসতেছে, দুইটা হওয়ার পথে এই দুটার মধ্যে কোনটা এখানে মানে এই তিনটার মধ্যে বসানো যায়, যাতে হচ্ছে এই তিনটা একদম মানে পরিপূর্ণ হইতে পারে। যখন যেটা বাকি থাকবে তারপরে যেটা বাকি থাকবে তখন তুমি বি নাম্বার এসে সেটা বসাই দিবা। ঠিক আছে, এবং তারপর এই জন্য আমরা কি করবো, আপাতত বিটা স্থগিত করবো, মানে তোমার পরীক্ষার খাতা কিভাবে করবা এটা দেখানোর জন্য আমি এটা আবার লিখতেছি। তারপর সি নাম্বারে আসো, সি নাম্বারে তারপর দ্য রাইটার ড্যাশ দ্য এক্সাম্পল অফ সি ভয়েস টু শো দ্য ইম্পর্টেন্স অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, দ্য রাইটার মানে হচ্ছে দ্য লেখক এখন আমাদের দেখাইছে যে হচ্ছে
সি ভয়েস সমুদ্র যাত্রায় হচ্ছে মানে পরিষ্কার বা বিশুদ্ধ পানির কি গুরুত্ব, সেটা হচ্ছে আমাদের লেখক আমাদের দেখাইছে। ঠিক আছে, এখন দেখানো দেখানো বলতে এখানে কি বলছে, দ্য রাইটার আমাদের এক্সাম্পল দিছে, তার এই গল্পটা লেখার মাধ্যমে রাইটার কি করছে, আমাদের একটা এক্সাম্পল দিছে যে হচ্ছে যে সমুদ্র যাত্রায় যখন যাবা তখন হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার যদি না থাকে, যে পানি না থাকে, তখন কি অবস্থা হইতে পারে। তো এইটা আচ্ছা দেখো, একজন রাইটার যখন একটা মানে কেউ যদি একটা উদাহরণ দেয়, তো দেয় কি, এটা গিভ না, মানে কোনো কিছু দেওয়া মানে কি, সেটা তো গিভের মধ্যেই পড়ে। আর এই গিভ তুমি যদি দেখো তোমার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরেই আছে, উইথ ক্লুর মধ্যে আছে। এখন কথা হচ্ছে গিভ তো আছে, এখন কিন্তু গিভের কি ফর্ম বসাবো, সি নাম্বারে গিভের কি ফর্মটা বসাবো যাতে হচ্ছে এটা হয়। এখন তার জন্য আমাদের খুঁজতে হবে যে এটা প্রথমত দ্য রাইটার, এটা গল্প, এটা হচ্ছে অনেক আগের গল্প, প্রথমত এটা একটা অপশন। এটা অতীত কাহিনী ব্যাখ্যা করতেছে, যে অতীতকালে হচ্ছে নাবিকেরা, একটা নাবিক হচ্ছে সমুদ্র যাত্রায় গেছিল, পর্যাপ্ত পানি ছিল না, যার ফলে হচ্ছে তার পানির অভাবে খুব খারাপ অবস্থা হয়েছে। এটা একটা গেল, এটা হচ্ছে কি তা অতীত কাহিনী বুঝাইতেছে। তো এই অতীত দিয়ে কিন্তু আমরা এটা ডিরেক্ট হচ্ছে গেভ দিতে পারি, পাস্ট ফর্ম কিন্তু এটা। আর বি নাম থাকলো বাকি কি বি নাম্বার। এখন বি নাম্বারে এখন দেখো তোমাকে এখানে খুঁজতে হবে যে এখন বি নাম্বারে আমরা কি বসাইতে পারি, যে দা কই, হ্যাঁ, ইফ উই ডোন্ট হ্যাভ ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার আওয়ার লাইফ উইল বি ভেরি চ্যালেঞ্জিং। প্রথমত সমুদ্র যাত্রায় যখন কেউ যাবে, সে তো আর কখনো হচ্ছে অবিশুদ্ধ পানি নিয়ে যাবে না, মানে বলা যায় কি যে অবিশুদ্ধ তো কোনো পানি নিবে না, সে তো অবশ্যই তার খাওয়ার পানিই নিবে, ঠিক আছে না। তো এটা তো পিওর তাহলে তো হওয়ার কোনো কথা অপশন দেখি না, কারণ তুমি যখন যাত্রায় যাবা তুমি তো অবশ্যই মিনারেল ওয়াটার নিয়ে যাবা, তুমি না তো নষ্ট পানি নিয়ে তো যাবা না। তো সেক্ষেত্রে আমাদের পিওর এটা হবে না বি নাম্বারের জন্য। থাকে কি বাকি, থাকে হচ্ছে সাফিসিয়েন্ট, আর থাকে হচ্ছে গিভ আর সাফার। তো গিভ সাফার পিওর এগুলো তো আমরা দেখলাম, এগুলো তো হবে না। তো বাকি থাকে কি, শুধু থাকে সাফিসিয়েন্ট, যে পর্যাপ্ত পানি আমাদের লাগবে, যদি আমরা সমুদ্র যাত্রায় যাই তাহলে আমাদের সাথে পর্যাপ্ত পানি নিয়ে যাইতে হবে। এটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার, যে সাফিসিয়েন্টটা আমাদের করতে হবে। মানে আমি তোমাদের এত লং লং করে দেখালাম কেন, কারণ এটা তোমাদের পরীক্ষার খাতায় মানে দেখানো যাবে, সময় নিয়ে করতে হবে। সময় নিয়ে বলতে মানে বাক্য পড়তে হবে প্রথমে, তারপর মানে পড়তে হবে, তারপর হচ্ছে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বা হচ্ছে কি হ্যাভ হ্যাজ বসাবা না কি বসাবা, এটা তোমাকে মানে দেখতে হবে। এই জন্য তো সব কিছু মিলাই আর কি করতে হলে একটু সময় লাগবে এটা, ঠিক আছে। আপাতত একটুকুই। আচ্ছা, তারপরে যে 10 নম্বর আইটেম সেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। এটা তো মনে হয় করানো লাগবে না, কারণ এটা তো এমনি সবাই পায়। এই, তাহলে এখন হচ্ছে আমরা মূলত রাইটিং পার্টে যাই। হচ্ছে আপাতত গ্রামাটিক্যাল তো শেষ, এটা তো ভাই করানো লাগবে না। আচ্ছা, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আসো। তোমাদের এখানে যে রিপোর্ট রাইটিং, সেটা মূলত কি ধরনের, সংবাদ মাধ্যমের প্রকাশের জন্য, সংবাদ মাধ্যমে। তো সংবাদ মাধ্যমে কোনো কিছু প্রকাশ করতে হলে প্রথমে তোমাকে কি করতে হবে, যে মনে করো তুমি একটা প্রথম আলোতে মনে করো প্রকাশ করবা কোনো কিছু, একটা নিবন্ধ বা একটা প্রবন্ধ, যে কোনো কিছু একটা তুমি প্রকাশ করবা কোথায়, প্রথম আলোতে, ঠিক আছে। তো প্রথম আলোর ক্ষেত্রে একটা পেপারে সবসময় হচ্ছে মানে হেড যিনি থাকে তাকে বলা হচ্ছে সম্পাদক, যিনি হচ্ছে মূলত পেপার, একটা নিউজ পেপারে বা একটা পেপারে সবকিছু নিয়ন্ত্রণ করে, তিনি হচ্ছে সম্পাদক। তো সেক্ষেত্রে তোমাদের এখানে তো তোমাদের এখানে যেগুলো আছে, তোমাদের সবকিছু সংবাদ মাধ্যমে আছে, যে যে কোনো ধরনের সমস্যা, মনে করো লোডশেডিং একটা এলাকায় হয়, তো সেটা তোমাকে হচ্ছে তুলে ধরতে হবে। তো এটাকে এখন কি করতে হবে, তুমি সংবাদ মাধ্যমে প্রকাশ করবা, বা হচ্ছে তোমার মশার সমস্যা বা হচ্ছে যে কোনো কিছু সমস্যা তুমি সংবাদ মাধ্যমে প্রকাশ করবা। তো সেক্ষেত্রে প্রথমে তোমাদের কি করতে হবে, অবশ্যই একটা আবেদন লিখতে হবে, ছোট একটা আবেদন, যে ছোট আবেদনের মধ্যে আর কি তুমি এডিটরকে বা হচ্ছে সম্পাদককে বলবা। আচ্ছা, এডিটরের হচ্ছে সম্পাদকের বাংলা, সম্পাদক। তো এডিটর হচ্ছে প্রথমে যেটা একটা আবেদন যেভাবে লিখি, মনে করো 20 আজকে জুলাই 25, তারপর লেখা হচ্ছে টু এগুলো কিছু লেখা লিখবেন, জাস্ট দ্য এডিটর
এডিটর বানান কি ঠিক আছে? আচ্ছা এডিটর, দ্য ডেইলি স্টার মনে করে দিলাম, দ্য ডেইলি স্টার। তারপর হচ্ছে দিলা কি ঢাকা, কারণ সবকিছু বাংলাদেশের বড় বড় যে পত্রিকাগুলো সবকিছু হচ্ছে মূলত ঢাকায় কার্যালয়ে অবস্থিত। তারপরে হচ্ছে তুমি দিলা কি সাবজেক্ট, যে অ্যাপ্লিকেশন, আচ্ছা সরি এখানে সাবজেক্ট লিখতে হবে না, তুমি এখন ঢাকা দিলা, এখন তুমি ডিরেক্ট লিখলা হচ্ছে স্যার বা ম্যাডাম যিনি আছে, দে আই গ্রেটলি বা আই উইল বি ভেরি গ্ল্যাড, মানে তোমাদের জন্য সহজভাবে লিখতেছি, তোমরা চাইলে কঠিনভাবে লিখতে পারো বা তোমার একটু কঠিন ওয়ার্ড ইউজ করতে পারো, যে আই গ্রেটলি বা আই উইল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ পাবলিশড, ইফ ইউ পাবলিশড মাই কি বলা যায়, মাই কি নিবন্ধ বা হচ্ছে লেটার বা মাই রিপোর্ট ইন ইয়োর রেপুটেড নিউজ পেপার দিয়ে শেষ। তুমি এখন লেখলা শেষ একটু, এখন তারপরে তুমি দেখলা কি যে সিনসিয়ারলি বা হচ্ছে ইয়োর ফাইটফুলি যে কোনো একটা লিখলা, ইয়োর ফাইটফুলি যেটা দিয়ে যে তোমার নাম লিখলা, মনে করো এক্স ওয়াই জেড যেটা ইচ্ছা লিখলা, তারপর শেষ। এখন তারপর তুমি কি করবা, পরের পেজে এটা তুমি লিখবা হচ্ছে খাতার যে মনে করো এটা খাতা, আমাদের আবেদন সবসময় লেখা লাগে মূলত হচ্ছে এই পেজটা হয়, তুমি এখানে লিখলা, এখানে লিখলে হয়তো সর্বোচ্চ এখান থেকে যাবে একটু পর্যন্ত যাবে, একটু ছোট একটু লিখবা। তারপর এখানে তুমি দিবা একটা হেডলাইন দিবা, মনে করো লোডশেডিং প্রবলেম, লোডশেডিং দেখলা, দিয়ে একটা এরকম একটা বড় একটা টান দিলা বা একটা দুইটা টান দিলা, দিয়ে তারপর তুমি তোমার এলাকায় যে লোডশেডিংটা হইতেছে সেই লোডশেডিং এর সমস্যাটা তুমি তুলে ধরবা, যে কিভাবে লোডশেডিং হইতেছে, কত ঘন্টা হইতেছে, কিভাবে সমস্যাটা হইতেছে, এটা দিবা। দিয়া হচ্ছে এন্ডিং এর দিকে তোমার মানে এটুকু লিখবা, এন্ডিং লিখবা যে আচ্ছা এইটা হচ্ছে সমস্যা, সরকারকে এই মানে যেটাকে আমরা বলি যে কোনো সমস্যা তুলে ধরলে কি বলি যে শেষে যে সরকারকে এটা একটা বিহিত করতে হবে, দিয়ে শেষ। আর কোনো কিছু লেখা লিখবে না, তুমি এখানে সমস্যার সমাধান লিখবা। আর তারপর তুমি ফাইটফুলি বা ইত্যাদি কোনো কিছু আর লেখা লিখবে না, যে ফেইথফুলি রেসপেক্টফুলি আর কোনো কিছু লেখা লিখবে না, তুমি এখানে জাস্ট করে তোমার উপরে লিখবা রেসপেক্টফুলি বা ফেইথফুলি গেল। আর তারপরে হচ্ছে টাইপ লোডশেডিং দিবা বা যেটা একটা আইটেমটা যেটা দিচ্ছে রিপোর্ট লেখার জন্য সেটা লিখবা, লিখে তারপরে পেজে লিখতে পারো। এখন তুমি দেখো এখানে এই পেজে যখন শুরু করবা, এখানে অর্ধেকটা, তারপরে পেজটা যাবা, মানে মনে করো তারপরে পেজটা এটা যদি যাও এটা পুরোটা লিখবা। তারপর যদি তোমার মনে হয় যে না আরেকটু লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানে রিপোর্টের ক্ষেত্রে কখনো তোমার হচ্ছে পেজ যাচাই বাছাই করে না যে তুমি কোন পেজে কি লিখতেছো, এই পেজে থেকে শুরু করছো কিনা, এই পেজ থেকে শুরু করছো বা কোন পেজে শেষ করছো, এইভাবে রিপোর্টে না যাচাই বাছাই করে না। শুধু আবেদনটা তুমি এই পেজটাই লিখবা, এই পৃষ্ঠাটা লিখবা, এই পৃষ্ঠা একটু থেকে লিখবা, লিখে তারপর রিপোর্ট লেখাটা শুরু করবা, ঠিক আছে? আরেকটাই আছে। ফ্লো চার্ট পোস্টারটা কমেন্ট করছে, ফ্লো চার্ট 277 মানে আচ্ছা এখানে প্রশ্ন করতেছে একজন, নিজ জায়গার নাম দেওয়া লাগবে কিনা এই রিপোর্টের মধ্যে, যে নিজ জায়গায় নাম দিতে হবে কিনা ঢাকা না দিয়ে। আচ্ছা মানে তুমি যদি এখন যদি দ্য ডেইলি স্টার বা যে কোনো হচ্ছে একটা নিউজ পেপারের নাম লেখো, মনে করো তুমি লিখছো দ্য এক্স ওয়াই জেড নিউজ পেপার, তো দিলা তুমি এক্স ওয়াই জেড আর কোন জায়গায় থাকে থাকুক, তুমি এখানে ঢাকার পরিবর্তে তোমার যেটা এলাকা সে যেমন একটা এলাকা দিলাম, মনে করি এক্স এলাকা দিছো, দিয়ে শেষ। এটা নিয়ে কোনো সমস্যা নেই, মানে টিচাররা ওইভাবে আর কি দেখে না যে তুমি কোন এলাকা দিছো, কোন এলাকায় নিউজ পেপারের কার্যালয় আছে, এত কিছু দেখে না। বাট একটা জিনিসের মানে সৌন্দর্য আছে, তো এই জন্য আর কি বললাম যে এখন তুমি যদি প্রথম আলো লিখে আর যদি এখন কার্যালয় দেয় রংপুর, তাহলে তো আর হবে না। তো এই জন্য আর কি তোমার কিছু উপর, তোমার উপর সব কিছু।
আচ্ছা, আর পোস্টার রাইটিং এর ক্ষেত্রে পোস্টার রাইটিং এর ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা টাইটেল লিখতে হবে। মনে কর যে টাইটেলের উপর মানে যেটার উপর কি তোমাকে লিখতে বলছে, মনে কর তোমাকে বলা হয়েছে যে ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ যে ধ্বংসাবলী বা বন ধ্বংস যজ্ঞ, যেটা আর কি ফরেস্টেশন মানে গাছ কাটার বিরুদ্ধে আর কি তোমার পোস্টার বানাইতে বলা হয়েছে। তো এখন তুমি টাইটেল দিবা কি, যে ডিফরেস্টেশন বিষয়ে একটা টাইটেল দিবা, গেল। তারপর হচ্ছে এখানে একটা প্রবাদ বাক্যের মতো একটা লিখতে হবে। প্রবাদ বাক্য কিরকম, মানে একটু ছন্দ টাইপের একটা কিছু লিখে দিলাম। মনে করো যেমন হচ্ছে যদি আমরা এমনি একটা উদাহরণ দিই, যেমন করে এখানে যেমন তোমাদের গাছ কাট ডিফরেস্টেশন ক্ষেত্রে আছে, ওর টাইটেল দিলা হচ্ছে কি যে ডন কাট ট্রিজ, তারপরে দিলা এখানে নিচে একটা সুন্দর একটা বাক্য দিলা যে হচ্ছে কি ট্রিজ সেভস আওয়ার লাইফস, এটা এরকম একটা কিছু একটা দিলা, বা ইট সেভস আওয়ার লাইফ, এরকম একটা ছোট একটা বাক্য দিলা যেটা আর কি মানে দেখতে যেন সুন্দর হয়। তারপরে তুমি কি করবে, এখানে একটা ছোট একটা গাছ আর্ট করলো বা ছোটখাটো একটা ছবি আর্ট করলো, মানে তোমার যে পেজটা থাকবে সে পেজের মধ্যে একটা ছোটখাটো একটা ছবি আর্ট করলো, তারপর হচ্ছে ছবি দিলা, তারপর হচ্ছে ইম্প্যাক্টটা দেখাইলা যে হচ্ছে আচ্ছা গাছ থাকলে হচ্ছে এই সুবিধা। মনে করো তুমি দুইটা সুবিধা দিলা, মনে করো এই জায়গায় অ্যাডভান্টেজ দিলা দুইটা, গাছ গাড়লে কি অবস্থা মানে গাছ লাগালে কি অবস্থা, এখানে তুমি দুইটা হচ্ছে কি বলবো সুবিধা অ্যাডভান্টেজ দিলা। তারপর এখানে আসো ডিসঅ্যাডভান্টেজ দিলা, যে হচ্ছে গাছ কাটলে এই সুবিধা হয়, মানে এইটা সুবিধা মানে এই অসুবিধা হয়, দুই তিনটা দিলাম। এর শেষের দিকে হচ্ছে একটা গাছ তো বলছিলাম একটা ছোটখাটো একটা চিত্র আর্ট করলাম। আর শেষের দিকে এন্ডিং এর মধ্যে তুমি কি হবে, এন্ডিং এ আর তেমন কিছু লেখা লাগে না, জাস্ট খালি হয়তো লিখলা যে ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার, গাছের ক্ষেত্রে যে ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফস, তারপর ফর আওয়ার প্ল্যানেটস ইত্যাদি, এরকম একটা শেষে একটা এন্ডিং লাইন লিখে দিবা। তোমার কাজ হবে এইটুকুই। মানে দেখো তোমাকে এখন যেটা বলছিলাম যে ডিফরেস্টেশন যদি দিচ্ছে, মনে করো গাছ কাটার বিরুদ্ধে লিখতে বলছে, তোমার প্রথমে একটা টাইটেল দিতে হবে, মেন টাইটেল একটা ডিফরেস্টেশনের বিষয় দিলা, তারপর লিখলা যে কি যে তারপর একটা নিচে একটা লাইন দিলা যেটা আছে সেকেন্ডারি একটা লাইন, যে এই লাইনটা বোঝাবে যে এটা আসলে কত উপকারী কিনা। তারপরে তুমি একটা গাছের ছবি অ্যাড করলা যে হচ্ছে গাছ কাটলে কি অবশ্যই সুবিধা হয় না অসুবিধা হয়, তো এখানে অসুবিধা লিখলাম। আর শেষের দিক লিখবা একটা পয়েন্ট দিবা, মনে করো এরকম একটা ছোটখাটো একটা পয়েন্ট দিবা, দিয়ে লেখাবা যে হচ্ছে ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ বা ফর আওয়ার প্ল্যানেট ইত্যাদি, এরকম করে লিখলে হয়ে যাবে আর কি। পোস্টার নিয়ে মানে ওইভাবে কোনো সমস্যা হবে না। স্যার আচ্ছা, তো ফ্লোচার্ট লেখার বিষয়টা হচ্ছে ফ্লোচার্ট মূলত তিনভাবে লেখা যায়। একটা হচ্ছে তুমি টু প্লাস ভার্ব দিয়ে লেখা শুরু করতে পারো, যেটা আর কি মেইন পয়েন্ট বা মেইন থিম লিখবা, অথবা নাউন দিয়ে শুরু করতে পারো, বা যে কোনোভাবে শুরু করা যায়। তার আগে তোমাকে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা অবশ্যই ভালো করে পড়তে হবে, এবং হচ্ছে ফ্লো চার্টের মধ্যে কি চাইছে, মানে প্রথমে তো একটা প্যাসেজের ফ্লো চার্টের ক্ষেত্রে প্রথমেই একটা লিখে দেয় যে হচ্ছে, যে মনে করো তোমার এখানে একটা ধরলাম উদাহরণ হিসেবে নিলাম যে হচ্ছে মেক এ ফ্লো চার্ট showing the stages of a child to adult, মানে তুমি এখন একটা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে একটা স্টেজ দেখাবা, একটা পর্যায় দেখাবা যে কিভাবে একজন বাচ্চা একজন প্রাপ্তবয়স্কতে পরিণত হয়। ঠিক আছে, তো এখানে প্রথমে তোমার শুরু করা লাগবে কিভাবে, ওরা প্রথমে একটা আইটেম দিয়ে রাখবে, মনে করো 5টা বক্স থাকবে, বক্সের মতো আইটেম থাকে, তার মধ্যে মনে করো দিয়ে রাখছে হচ্ছে ইনফ্যান্সি, মানে বাল্যকাল থেকে শুরু হয়। কারণ বাল্যকাল বলতে বাল্যকাল ঠিক না, এটা হচ্ছে জন্ম পরবর্তী যে সময়টা, মানে 0 থেকে 2 বছরের মধ্যে যেটা, এটাকে বলা হয় ইনফ্যান্সি, বা হচ্ছে একদম মানে জন্ম সন্ধিকালের যে সময়টা। তো এখন তোমাকে প্যাসেজ খুঁজতে হবে, এখন প্যাসেজের মধ্যে তোমাকে এখন দেখতে হবে যে প্যাসেজের মধ্যে এই ইনফ্যান্সির পরপরই কি আছে, তারপর হয়তো দেখা থাকবে, তারপর যেটা থাকবে তোমাকে সেটা খুঁজতে হবে। তারপরে মনে করো আছে ধরলাম হচ্ছে কি ইনফ্যান্সির পর আছে বয় আছে, ধরলাম ধরার ক্ষেত্রে যে কোনো কিছু হইতে পারে, তোমার প্যাসেজ পড়ে, আমি তো প্যাসেজ পড়ি নাই, তোমাদের প্যাসেজ পড়েই লিখতে হবে। তো এখন তুমি তো ডিরেক্ট বয় লিখতে পারবে না, এখানে তোমাকে দেখতে হবে যে তার আগে কোনো কিছু বসানো যায় কিনা। মনে করো তুমি বয় লিখছো, তার আগে হচ্ছে কোনো কিছু বসানো যায় কিনা, বা তুমি লিখতে শেষে লিখছো অ্যাডার লিখছো, তার আগে কোনো কিছু বসানো যায় কিনা, বা টু লিখতে পারো, বা আছে তার সাথে কি করতে পারো কোনো একটা বি ভার্ব লাগাই দিবা, বি ভার্ব প্লাস আইএনজি করবা,
এইভাবে লিখতে পারো। তারপরে হচ্ছে নাউন আনতে পারো, যে কোনো ধরনের নাউন, নাউন প্লাস যে সাবজেক্টটা থাকবে বা যে পরবর্তীতে যে ওয়ার্ডটা থাকবে সেটা বসালা, সেটা যে কোনো কিছু বসালা। এভাবে মূল তিনভাবে লেখা যায়। তো এই ফ্লো চার্ট তুমি তিনভাবে লিখতে পারো। একটা হচ্ছে টু প্লাস ওয়ার্ড দিয়ে শুরু করবা, 2 নাম্বার থাকবে হচ্ছে বি প্লাস আইএনজি, আচ্ছা বি ভার্ব দিলা, বি ভার্ব দিয়ে শুরু করলাম। তারপর 3 নাম্বার থাকবে হচ্ছে নাউনটা দিয়ে শুরু করলাম, নাউন বা অ্যাডজেক্টিভ এগুলো সামনে আনি তুমি শুরু করবা। যে এখন তোমাকে খুঁজতে হবে যে এখানে আছেটা কি কি। যেমন মনে করো যদি আমরা একটা দেখি, এই যে মনে করো যেমন তোমাদের এখানে যে আছে যে একটা ইনফ্যান্সি থেকে বা একটা হচ্ছে চাইল্ড থেকে, বাচ্চা থেকে অ্যাডাল্ট হয় কি হবে। তো প্রথমে তোমাদের দেওয়া আছে কি ইনফ্যান্সি। আচ্ছা এখন তোমাকে দেখতে হবে যে ইনফ্যান্সির পর তোমার কি দেওয়া কি হইতে পারে। তারপরে হয় কি, আমি বললাম যে ইনফ্যান্সি হয় কি 0 থেকে 2 বছরের মধ্যে। তারপরে তার পরবর্তী তো বয়সগুলো আছে, তার পরবর্তী বয়সের মধ্যে যেমন আছে তোমার চাইল্ডহুড, যেটাকে বলি আমরা চাইল্ডহুড, সেটাকে আমরা সাধারণত ধরিয়েছে 3 থেকে 8 বছর। 3 থেকে 8 বছর যেটা, সেটাকে আমরা এখানে ধরা হয় কি আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড বলতে কি বোঝানো হয়, যে যখন হচ্ছে একটা মানে বাচ্চার একদম সব ধরনের জ্ঞান বা হচ্ছে সবকিছু বিষয়, মানে সবকিছু তথ্য বিষয় জানার পূর্ব মুহূর্তে, যেটা মানে যখনও সে একদম সদ্যজাত অবস্থায় থাকে। তো এই 3 থেকে 8 বছর যেটা বলা হয় সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। সেটা তোমাদের দেখো প্যাসেজেই দেওয়া আছে, তারপরে তোমাদের প্যাসেজে দেওয়া আছে। তারপর লেটার চাইল্ডহুড যেটা কত 8 থেকে 9 বছর, সরি 9 থেকে 12 বছর, যেটা সেটা হচ্ছে কি লেটার চাইল্ডহুড। তারপরে দেখো 5টা যেহেতু, তারপরে আছে কি অ্যাডোলসেন্স। তারপরে মনে করো আছে অ্যাডোলসেন্স। অ্যাডোলসেন্স বলতে কি বোঝায়, প্রাপ্তবয়স্ক হয়েছে কেবল আর কি অ্যাডোলসেন্স। মানে যেটা হচ্ছে 13 থেকে 18 ইয়ারের মধ্যে হয়, কেবল হয়েছে আর কি। মানে কেবল বয়সন্ধিকালে ক্রস করার পরে সে কেবল আর কি অ্যাডাল্ট হয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাডোলসেন্স সময়টুকু। আর তারপরে যেটা হচ্ছে লেটার অ্যাডাল্ট যেটা বলা হয় আর কি, লেটার অ্যাডাল্ট, এটাকে বলা হয়েছে 18 ওভার, মানে 18 বছর পর যে বয়সটা, সেটাকে বলা হচ্ছে লেটার অ্যাডাল্ট। তো এখন দেখো তোমাদের এখানে 5 ধাপে মতো 5টা ধাপে করা হলো। তোমাদের এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে ইনফ্যান্সি মানে একদম সদ্য জন্মজাত বা বাল্যজাত, যেটাকে বলা হয় যে 0 থেকে 2 বছর। তারপরে কি হয় আর্লি চাইল্ডহুড আছে, যেটাকে 3 থেকে 8 বছর বলা হয়। তারপরে যেটা আছে লেটার চাইল্ডহুড, যেটা আছে 9 থেকে 12 বছর। তারপরে আছে অ্যাডোলসেন্স, মানে কেবল বয়সন্ধিকাল ক্রস করার পর 18 বছর মানে পা রাখছে, কেবল হচ্ছে অ্যাডাল্ট হয়েছে। তারপরে যেটা আছে লেটার অ্যাডাল্ট, মানে হচ্ছে 18 ওভারে, যেটা 18 প্লাস বয়স। এগুলো কিন্তু দেখো তোমাদের সবকিছু প্যাসেজেই দেওয়া আছে, তোমাদের জাস্ট কি করে লিখবে সাজায় লিখবে। এখন এটা সাজায় লেখার নিয়ম আছে বিভিন্ন, তার মধ্যে সব থেকে যেটা আমরা ইউজ করা হয়, অনেকে হচ্ছে বক্স আকারে লেখে। বক্স আকারে কিরকম লেখে, যে মনে করো তুমি প্রথমে দিছো ইনফ্যান্সি, তারপরে এটাকে তুমি এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে তারপরটা লিখতে পারো, যে ইনফ্যান্সির পরে কি আছে আর্লি চাইল্ডহুড আছে, তারপরে আছে লেটার চাইল্ডহুড, তারপরে মনে করো তারপরে যেটা আছে আর কি অ্যাডালসেন্স, তারপরে হচ্ছে লেটার অ্যাডাল্ট, এইভাবে। তো তোমরা জাস্ট খালি এইভাবে লিখতে পারো, যে বক্স আকারে তুমি যদি লেখো তাও কিন্তু হয় যায়। যে মনে করো একটা কয় মার্ক 11 নম্বরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন দিছো, দিয়ে হচ্ছে ইনফ্যান্স 6 নম্বর, আচ্ছা ওকে এটা 6 মার্কের 6 নম্বরের প্রশ্ন 6 নাম্বার দিছো, দিয়ে এইভাবে ডিরেক্ট তুমি লিখতে পারো যে ইনফ্যান্সি আর্লি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড এইভাবে। আর জাস্ট খালি পয়েন্ট টু পয়েন্ট ওয়ার্ডগুলো যদি তুমি বসাইতে পারো তাহলে হয়ে গেল। আর যদি একটু কঠিনে যায় তাহলে হয়তো তোমাকে এই টু বসানো লাগবে, বা হচ্ছে ভার্ব আনা লাগবে, বা নাউন অ্যাডজেক্টিভ আনা লাগবে, আনে হচ্ছে বাকিটা পূরণ করা লাগবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে তোমার এই পর্যন্ত থাকলো।
আচ্ছা, আর রিপোর্ট নিয়ে যে প্রশ্নগুলো, হ্যাঁ তোমাদের প্রশ্নে হচ্ছে উল্লেখ করে দেওয়া থাকবে যে কোন, যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে তো ভালো, যে এটা ডেইলি স্টার দিয়ে রাখছে ঢাকার মধ্যে জায়গা, এটা যদি দেওয়া থাকে উল্লেখ করা থাকে তো তুমি সেই প্যাসেজ মানে রিপোর্টে যে কোশ্চেনে যে প্রশ্নটা দেওয়া থাকবে সে অনুযায়ী তুমি লিখবা। আর যদি বাই চান্স না লেখা থাকে, যে শুধু ডিরেক্ট বলছে রাইট আর রিপোর্ট ইন আর র্যান্ডম নিউজ পেপার, তখন তুমি হচ্ছে তোমার ইচ্ছা মতো আর কি জায়গার নাম সব কিছু নিজের ইচ্ছা মতো দিবা। আর যদি উল্লেখ করা থাকে তখন তুমি হচ্ছে রিপোর্টে যা প্রশ্নে যা থাকবে সেটাই আর কি তুমি লিখে দিবা। তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকলো। জি, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার বলো এখন? তোমাদের যেটা প্রবলেম ছিল, প্রবলেম সলভিং ক্লাস আজকে হইলো। তো বি পার্ট এবং সি পার্ট, সি পার্টের তো আমরা দেখেছি যে কোন প্রশ্নগুলো আসবে। তো যেমন প্যারাগ্রাফ দেখছি, যেটা শর্ট আমি কিন্তু দিয়ে দিয়েছি পিডিএফে, এবং ডায়লগ দেখছি, সিবি দেখছি, হ্যাঁ এগুলো কিন্তু শর্টগুলো দিয়ে দিয়েছি। তারপর যেটা প্রবলেম ছিল, সবাই যেটা কমেন্ট করতেছিলা যে ফ্লো চার্ট বা কি পোস্টার, তারপর কি রিপোর্ট, তো এই জিনিসগুলো কিন্তু আজকে করাই দেওয়া হইলো। এবং বি পার্ট থেকে যে তোমাদের আইটেমগুলো ছিল, রাইট ফ্রম অফ ভার্ব, আদার্স যেগুলো ছিল, এগুলো কিন্তু সলভ করে দেওয়া হইলো। তো এখন সলভ করার পর, এখন ক্লাস করার পর তোমাদের মধ্যে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, হ্যাঁ। আর যারা পিডিএফটা এখনো পাও নাই, তোমরা যদি পিডিএফটা তোমাদের দরকার হয়, আমি যেহেতু সবাইকে অলরেডি দিয়ে দিয়েছি, হ্যাঁ, এখন যদি তোমাদের কারো দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। বসেন, একটু রেস্ট নেন, ফ্যানের নিচে বসেন। দেখো, তো যদি কারো পিডিএফটা দরকার হয়, মানে এমন কেউ আছে যে এখনো পিডিএফ পাও নাই, একটু মিশাই দিই, কালো হয়ে যাচ্ছে কেন বোর্ডটা। তো তোমরা হোয়াটসঅ্যাপ করবা 01313297421, এই নাম্বারে কি করবা, হোয়াটসঅ্যাপ করবা। তো কারো কোনো প্রশ্ন আছে তোমরা করতে পারো, হ্যাঁ। আর যাদের পিডিএফ দরকার তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা প্রি বুকিং করবা, তখন তো আমি ফার্স্টেই বলে দিয়েছি ক্লাস শুরু হওয়ার আগেই, তো বর্তমানে প্রি বুকিং করলে তোমরা কী কী পাচ্ছ, কতদিনের মধ্যে করলে তোমরা এই ফ্রি গিফটগুলো পাবা, সব ডিটেলসে কিন্তু বলছি। এবং অনলাইন অফলাইন বেসে, তো সেকেন্ড সেমিস্টারে অল ডিপার্টমেন্ট তোমরা যদি পড়তে চাও, এই নাম্বারেই কি করবা, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবা বা ডিরেক্ট কল করবা আমার সাথে সরাসরি কথা বলার জন্য। এবং যাদের পিডিএফ দরকার এই নাম্বারে কি করো, কল হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো। তো এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু দেওয়া হবে, সেখানে তোমরা কালকে করতে পারবা, যার লিঙ্কটা আমি পেজে দিয়ে দিব। তো আমাদের ইউটিউব চ্যানেলটার নাম আছে, অনেকে জানে না যে ভাই ইউটিউব চ্যানেলের নাম কি। সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু দেওয়া আছে অলরেডি। ডিপ্লোমিয়ান স্টাডিজ ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টার ইউটিউবে গিয়ে সার্চ করবা, বা যদি এখানে আমাদের কোনো স্টুডেন্ট থেকে থাকো, তোমরা একটু কষ্ট করে লিঙ্কটা আমাদের কমেন্টে দিয়ে দাও। এই যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কমেন্টে দিয়ে দাও, হ্যাঁ। তো তোমরা এখন প্রশ্ন থাকলে করতে পারো। আর যারা প্রি বুকিং করবা তোমরা বলতে পারো যে ভাই আমি প্রি বুকিং করতে যাচ্ছি, আর মেসেজ করো দ্রুত, হ্যাঁ। তোমাদের সময় দিলাম 2 মিনিট। দেখি কে কি কমেন্ট করতেছে। কয় মিনিট হয়েছে? 9টা বাজতেছে। আমরা শেষ করে দেবো দ্রুত। কমেন্ট করো দ্রুত দ্রুত, কার কি প্রশ্ন আছে বলো। তো রিপোর্ট রাইটিং শর্ট দিবেন না? হ্যাঁ, তো দেখো, যদি শর্ট তো তোমরা তো দেখলা, এখন তারপরে যদি শর্ট দরকার হয় পিডিএফ, হ্যাঁ, তাহলে আমি দিতে পারি যদি রেসপন্স বেশি হয়। রিপোর্ট, পোস্টার, দেন যা দরকার আছে আমি তো অলরেডি পিডিএফে দিয়ে দিয়েছি। যদি ওর মধ্যে কিছু মিসিং থাকে, যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে পিডিএফটা করা, তো ওর মধ্যে হয়তো মিসিং থাকতে পারে। তো তোমরা কমেন্ট করবা, বলবা আমাকে, বা হোয়াটসঅ্যাপে নক করবা যে এগুলো জিনিস লাগতেছে বা এগুলো মিসিং আছে, হ্যাঁ। তো এগুলো করলেই আমি তোমাদের দিয়ে দেবো। এখন কথা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কেউ অ্যাডমিশন কোর্সিং করতে চায়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারেই যোগাযোগ করবা ডিরেক্ট। আমাদের অ্যাডমিশন ব্যাচের কিন্তু ক্লাস চলমান, ডিপ্লোমা অ্যাডমিশন ব্যাচ ক্লাস কিন্তু চলমান আছে। তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো যদি তোমাদের ছোটো ভাই বোন থাকে আর কি, হ্যাঁ। আর আবারও অনেক স্টুডেন্ট আছে যে পয়েন্ট একটু খারাপ হয়েছে, এসএসসি রেজাল্ট একটু খারাপ, তো ওদের স্বপ্ন যে ডিপ্লোমাতে পড়বে, কিন্তু
ওদের কনফিডেন্সটা নাই যে আসলে পলিটেকনিকে চান্স হবে কিনা। হ্যাঁ, তো এই কনফিডেন্সটা না থাকার কারণে অনেকে ভাবতেছে যে ভাই আমরা প্রাইভেট পলিটেকনিকে পড়বো। তো দিনাজপুরেতেও অনেক প্রাইভেট পলিটেকনিক আছে। আপনার মতে কোন প্রাইভেট পলিটেকনিকে পড়লে হ্যাঁ আমাদের জন্য ভালো হবে আর কি, আমরা সকল প্রকার গাইডলাইন পাবো, ক্যারিয়ার ডেভেলপ করার গাইডলাইন পাবো, হ্যাঁ পড়াশোনাটাও ভালো হবে। তো আপনার মতে কি কোনো ভালো পলিটেকনিক আছে? অনেকে কিন্তু বলে, এখন তোমাদের মধ্যেও যদি কেউ থাকে এরকম যে প্রাইভেট পলিটেকনিকে পড়বে, হ্যাঁ তো আমার জানার মতে একটা ভালো পলিটেকনিক আছে, তোমরা চাইলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদের একটা ভালো পলিটেকনিক সাজেস্ট করবো, অন্তত তোমরা যেন ভালো কিছু করতে পারো। হ্যাঁ, অনেকে আছে ভুল ডিসিশনের কারণে কিন্তু অনেক কিছু করতে পারে না লাইফে, বুঝছো? তো সঠিক ডিসিশনটা নেওয়ার কারণে এই নাম্বারে জাস্ট কী করবা, মেসেজ করবা যে ভাই আমরা এরকম প্রাইভেট পলিটেকনিকে পড়তে চাচ্ছি, বা আমরা অ্যাডমিশন কোচিং করতে চাচ্ছি, বা আদার্স কিছু। তো এই নাম্বারে ডিরেক্ট কী করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ করবা বা কল করবা, তাহলে আমার কাছে অন্তত সঠিক গাইডলাইনটা পাবা, বুঝছো? ঠিক আছে কথা। পোস্টার ড্রয়িং করা লাগবে, হ্যাঁ অবশ্যই ড্রয়িং করলে আরও ভালো হয়। ড্রয়িং করবা, আর্ট করবা, চিত্র অঙ্কন করবা। নেটওয়ার্কটা স্লো। তার কারো কিছু কোনো প্রশ্ন আছে কি? না থাকলে আমরা শেষ করাই দিই, এখানে অযথা থাকে লাভ নাই। আর দেখো এখন নেক্সট পরীক্ষা হচ্ছে আমাদের ইংলিশের পর, মানে একদিন পরেই আমাদের পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি। তো যারা সিভিল ডিপার্টমেন্ট আছো বা আর কি ডিপার্টমেন্টের কেমিস্ট্রি আছে, এবার আর্কিটেকচার না তুমি, সিভিল আর্কিটেকচার, হ্যাঁ তো এগুলোই তো মেবি, এগুলোর আছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি কিন্তু ডিপ্লোমাতে একটাই, অনেকে ভাবে যে ভাইয়া কেমিস্ট্রি 1-2 আছে নাকি, দেখো কেমিস্ট্রি 1-2 কিন্তু হয় না, জাস্ট কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রি, একটা কেমিস্ট্রি। হ্যাঁ, তো দেখো এবার অনেক ডিপার্টমেন্টের কিন্তু কেমিস্ট্রি নেই, আবার অনেক ডিপার্টমেন্টের আছে। তো যাদের নাই তারা নেক্সট সেমিস্টারে পাবো বা থার্ড সেমিস্টারে পাবো, আর যাদের আছে তাদের মনে করো ঝামেলা মুক্ত। তো এই কেমিস্ট্রি কিন্তু যেহেতু একটা বই, এই কারণে এখানে প্রশ্নগুলো একটু হার্ড করে থাকে মাঝে মধ্যে, মানে কমন পাওয়া যায় কম আর কি। হ্যাঁ, অনেক সাজেশন থেকে অনেকেই পরীক্ষা দিয়েছিল, বলে যে ভাইয়া কমন নাই। তো আমার স্টুডেন্টগুলো যারা আমার সাজেশন থেকে বা হ্যান্ডনোট থেকে যারা পরীক্ষা দিয়েছিল, তারা একদম 95% প্লাস কমন পায়। তোমরা তো দেখে আসতেছো আমার প্রত্যেকটা সাজেশনে, তোমরা কেউ বলতে পারবে না যে ভাইয়া আমরা 95%-এর নিচে কমন পাইছি, সবাই উপরে প্লাস, মানে কেউ সবাই 90-এর মধ্যে 90 অ্যান্সার করছে, যেহেতু আমাদের 90 মার্ক। হ্যাঁ, 90 কেউ অ্যান্সার করছে, কেউ 98 অ্যান্সার করছে, এইরকম, বুঝছো? তার মানে কি 100% কমন মোটামুটি আর থাকে প্রত্যেকটা সাজেশনে। সেমভাবে আমাদের কেমিস্ট্রিটা, তো আমাদের কেমিস্ট্রি সাজেশন দিয়ে যারা পরীক্ষা দিছে, যেহেতু আমাদের নতুন প্ল্যাটফর্ম, আমাদের মেম্বারও কম, তো অনেকে পরিচিতি কম। হ্যাঁ, যারা দিছে তোমরা হয়তো তাদের জানো না। হ্যাঁ, তো যারা দিছে তারা মনে করো যে 95%-এর নিচে কেমিস্ট্রি কখনো মানে নিচে পায় না আর কি, উপরে পাইছে এমনটা, বুঝছো? মানে কেমিস্ট্রিতেও আমি অন্তত 100% তোমাদের সাজেশন দেবো। তো এই ক্লাসটা কালকে আমি নেওয়ার কথা ছিল, এখন পরশুদিন তোমাদের ইংলিশ পরীক্ষা, যদি কালকে নেই অনেকে বলো যে ভাই আমাদের পরের দিনে পরীক্ষা, আপনি আজকে আবার লাইভ নিচ্ছেন, তো এই কারণে কালকে আমি লাইভটা নিব না। তো কেমিস্ট্রি লাইভটা নিব হচ্ছে শনিবার, কেমিস্ট্রি, বুঝছো? কেমিস্ট্রি লাইভ ক্লাস বা সাজেশন ক্লাস, এই কেমিস্ট্রি লাইভ ক্লাসটা নিব হচ্ছে আমি শনিবার না পরশু দিন পরীক্ষা শেষ, মানে শনিবারে তোমাদের ইংলিশ পরীক্ষাও শেষ, তোমরা একটু রিল্যাক্স করবা, ঘুমটুম পারবা, তারপর সন্ধ্যা 7:30 তোমাদের কি হবে, কেমিস্ট্রি স্পেশাল সাজেশন ক্লাস বা মেগা ক্লাস হবে। হ্যাঁ, সন্ধ্যা কয়টা, 7:30 তোমাদের কেমিস্ট্রি হবে। এবং এই শনিবার কেমিস্ট্রি ক্লাসে, সাজেশন ক্লাসে যারা থাকবা, এই কেমিস্ট্রির হ্যান্ড নোট, স্পেশাল সাজেশন পিডিএফ সবগুলোই কিন্তু আছে। হ্যান্ড নোটটা সুন্দর করে সংক্ষিপ্ত রচনামূলক, ওই হ্যান্ড নোট থেকে যদি তোমরা অন্তত পড়াশুনো করো, ওখানে হ্যান্ড নোট বলতে কি, যে প্রশ্নটা দেওয়া থাকে, অ্যান্সারও দেওয়া থাকে। তো এই হ্যান্ড নোটে দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন সংক্ষিপ্ত রচনা, প্রশ্ন সহ অ্যান্সার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। যারা পড়াশুনো করো নাই, যে এক রাতে পড়ে পাস করতে যাচ্ছ, তারা যদি আমার হ্যান্ড নোটটা ফলো করে জাস্ট মুখস্থ করো, হ্যাঁ, বা 2-3 বার পড়ো, তারপরেও তোমরা 90-এর মধ্যে অ্যান্সার করতে পারবো কত জানো, 70 বা 60। হ্যাঁ, পাস তো নাকি, 70 বা 60 এরকম অ্যান্সার করতে পারবা, বুঝছো, যদি হ্যান্ড নোটটা পড়ো। আর যারা 90 মার্ক পেতে যাচ্ছ, তারা আমার যে পিডিএফটা আছে, সাজেশন এই সাজেশন পিডিএফটা আমি তোমাদের দেবো, সেই সাজেশন পিডিএফটা যদি পড়ো, তাহলে তুমি 90 মার্ক অ্যান্সার করতে পারবা, বুঝছো? 90 মার্ক অ্যান্সার করতে পারবা। মনে করো যে হুটহাট করে বাঁকাশিব বোর্ডের প্রশ্ন দিল না, ধরো একটা বাদ গেলো, একটার বেশি ধর বাদ যাবে না, তার মানে তারপরে কত, 89 মার্ক
অনায়াসে অ্যাটেন্ড করতে পারবা যদি পিডিএফটা পড়ো। আর পিডিএফে যে প্রশ্ন আছে ওই হ্যান্ড নোটেও কিন্তু পিডিএফের মূল মূল প্রশ্নগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এই হ্যান্ড নোটেই আছে, বুঝছো, এই হ্যান্ড নোটেই আছে। তো দেখো এই সবগুলো পাবা যারা আমাদের কাছে প্রি বুকিং করছে সেকেন্ড সেমিস্টারে, যারা অফলাইন বেসে পড়ে বা পড়বে, যারা প্রি বুকিং করছে বা অন্তত কথা বলে লাগছে বা 50% দিয়ে প্রি বুকিং করছে, তাদেরকে কিন্তু এগুলো অলরেডি ফ্রিতে দেওয়া হয়েছে। এবং যারা এখনও প্রি বুকিং করতেছো তোমরা যদি না পেয়ে থাকো তোমরা হোয়াটসঅ্যাপে কী করবা, মেসেজ করবা। আমি নাম্বারটা বারবার মিশিয়ে দিচ্ছি, 013132974421। যারা এখনো প্রি বুকিং করতেছো বা আজকে যারা যারা করলা প্রি বুকিং অফলাইন অনলাইন আছে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এই কেমিস্ট্রির হ্যান্ড নোট এবং সাজেশনটাও দিয়ে দেবো, বুঝছো। আর যারা প্রি বুকিং করো নাই 30 তারিখের মধ্যে দ্রুত প্রি বুকিং করে ফেলো, কারণ আমাদের সিট সংখ্যা খুবই কম এবং আমাদের কিন্তু অলরেডি অনেকেই প্রি বুকিং করে ফেলছে। তো আমি যে অর্ডারগুলো করছি সেগুলোর মধ্যেই তোমরা থাকো আর কি। তো 30 তারিখের মধ্যেই যারা বুকিং করবে তারা পাবা, পরবর্তীতে কিন্তু এই সুযোগটা থাকবে না। তো যে ফ্রি জিনিসগুলো পাবা সেগুলো হচ্ছে টি শার্ট পাবা, টি শার্ট পাবা, সাজেশন স্পেশাল সাজেশন বুক পাবা, বুঝছো। বইটার কিন্তু পিক অলরেডি পেজে দেওয়া আছে, পেজে ঢুকলেই দেখতে পারবা বইটাতে দেখো এই বইটার বিশেষত্বটা আসলে কি। এখানে দেখো আমরা যে সাজেশনের পিডিএফ দিচ্ছি, হ্যান্ড নোটটা আলাদা করে দিচ্ছি। তো ওই বইটাতে একবারে তোমাদের অতিসীমিত সংক্ষিপ্ত রচনা সুন্দর করে প্রশ্নগুলো সুন্দর করে আগে দেওয়া আছে এবং এই পিডিএফটা একটা কিউআর কোড দেওয়া আছে, বুঝছো, কিউআর কোড। এইটাতে যদি তুমি ফোনে স্ক্যান করো, গুগলে হোক যেখানে হোক, যেটাই স্ক্যান করবা কিউআর কোডটা, সে স্ক্যান করলেই তোমরা ওখানে গুগলে আমাদের ড্রাইভে ঢুকতে পারবা। ড্রাইভে ঢুকলেই ওখানে দেখবা যে এই হ্যান্ড নোটগুলো সুন্দর করে দেওয়া আছে। তো পরে এই বইটা যারা নিবা বা বইটা যাদের হাতে থাকবে তাদের কিন্তু আলাদাভাবে কোথাও কারো কাছে বলতে হবে না যে ভাই আমাকে পিডিএফ দেন, আমাকে সাজেশন দেন বা আমাকে কি দেন, হ্যান্ড নোটটা দেন। ওভাবে কিন্তু তোমাদের আলাদাভাবে কাউকে বলা লাগবে না। জাস্ট তোমরা কি করো, বইটা খুলবা, খুলে দেখবা কি কি প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো পড়বা এবং অ্যান্সারগুলো কোথায় পাবা, এই কিউআর কোডটাতে পাবা অ্যান্সারগুলো। তো অনেকে সমস্যা হয় কোথায় জানো, সমস্যা হয় ম্যাথে হ্যান্ড নোটগুলো, মানে ম্যাথে যদি সলিউশন দেখতে যাই ওখানে প্রশ্নগুলো একটু বড় বড় বা অন্য নিয়মে করা থাকে। তো আমি যে ম্যাথগুলো করাই এগুলোতে একদম সহজ নিয়মে যেন প্রত্যেকজন বুঝতে পারে। তোমরা তো ক্লাস দেখছো। তো আমার যে স্পেশালি হ্যান্ড নোটগুলো আছে, হ্যান্ড নোটগুলো কিউআর কোডে তোমরা কি করবা, স্ক্যান করলেই তোমরা কি পেয়ে যাবা, এই ম্যাথের অ্যান্সারগুলো পেয়ে যাবো, বুঝছো। অনেকেই যদি বই নাও কেনো তারপরে সমস্যা নাই। যারা মনে করো এক রাত পরে পাস করো বা কোনো রকম পাস করতে চাও, তাদের কি তোমরা যদি বই নাও কেনো, বই কেনার দরকার নাই। তোমরা যদি আমার সাজেশন বইটা তোমার হাতে থাকে, তারপরে তোমরা ওইটা থেকে মিনিমাম তোমরা কত মার্ক পাবা, এই যে বললাম না 70 বা 60 মার্ক তোমরা অনায়াসে পেয়ে যাবা যদি বই না থাকে, আমার বইটা যদি অন্তত শুধু থাকে আর কি, বুঝছো। এই হচ্ছে কথা। মানে প্রত্যেকটা বইয়ের সুপার সাজেশন, তোমার সেকেন্ড সেমিস্টার যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের সুপার সাজেশন এবং অ্যান্সারগুলো সেই বইয়ে দেওয়া থাকবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, 30 তারিখের মধ্যে প্রি বুকিং করে অন্তত কথা বলো বা 50% দিয়ে প্রি বুকিং করো বা ফুল টাকা দিয়েও প্রি বুকিং করে এই জিনিসগুলো তোমরা ফ্রিতে নিয়ে নাও। এটা হচ্ছে অনলাইন। তো অনলাইনের কোর্স ফিটা বেশি না, কিন্তু অনলাইনের কোর্স ফিটা মাত্র কিন্তু 1200 টাকা, বুঝছো। 1400 টাকা ছিল, এটা কিন্তু আমি যারা প্রি বুকিং করবে তাদের জন্য 1200 টাকা দিয়ে দিচ্ছে। যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু এই ঘুরিওলটি 1400 দিয়ে কিনা লাগবে। তো এখন থেকে ওই যে 1200 টাকা হোক, 1200 টাকার মধ্যে 50% কত 600 টাকা দিয়েও তোমরা প্রি বুকিং করতে পারছো। হ্যাঁ, আর অফলাইনে দিনাজপুর থেকে কিন্তু অনেকেই মেসেজ করতেছে ভাই আমরা অফলাইনে পড়তে চাই, তো অনেকে প্রি বুকিংও করতেছে। তো অফলাইনে যারা পড়বে তাদের জন্য এই যে অনলাইনের যে বিষয়গুলো এগুলো সম্পূর্ণ ফ্রি পাবে। অনলাইনে আলাদাভাবে পেড করতে হবে না বা সাজেশন বইয়ের জন্য আলাদা পেড করতে হবে না। অফলাইনে যারা পড়বে তাদের জন্য এই সম্পূর্ণগুলো ফ্রি। তো অফলাইনে যারা পড়ে তাদের জন্য ফেসিলিটিস অনেক বেশি। তারা পার্সোনালি আমার সাথে ক্লাস করতে, আমার ক্লাস আলাদাভাবে করতে পারে, আলাদা রুমে একটা জিনিস বুঝতেছে না এভাবে করতে পারবে, বা লাইভ সাপোর্ট যেটা তোমরা সরাসরি কল দিয়েও আমার কাছে সাপোর্ট নিতে পারবা। এরকম সুযোগ সব জায়গায় আছে। তো তোমরা দ্রুত কি করো, প্রি বুকিং করে তোমাদের সিটগুলো অন্তত কনফার্ম করে রাখো। হ্যাঁ, পরবর্তীতে 30 তারিখের পর কিন্তু আমি আর ওভাবে নেবো না, তখন দামও বেড়ে যাবে, তখন স্টুডেন্টের জায়গাও হবে না। হ্যাঁ, তখন ওই সাজেশন বইগুলো পাবো না। তোমরা তো জানো যে আমি 300 করে অর্ডার করছি। এখন তোমরা তো এতদিন থেকে দেখতেছো যে কতজন করে মানুষ প্রি বুকিং করতেছে, এবং আমার আগেরই তো স্টুডেন্ট আছে, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট তো কতগুলো আছে। তো ওগুলো হলে তো দেখবা যে 300 এমনিতে পার হয়ে গেছে। তখন আমি সাজেশন বই কীভাবে দেবো, পরে তো আবার 300 অর্ডার দিতে হবে। হ্যাঁ, ওই 300 দিয়ে যদি মনে করো যে 100 স্টুডেন্ট আছে, আর 200 কী করবো। এই কারণে আমি বলতেছি 300-র মধ্যে থাকে কি করো, এই জিনিসগুলো নিয়ে নাও। এখন এই 300-র মধ্যে থাকতে গেলে তো তোমাকে ফুল পেটা করতে হচ্ছে না, হয় অর্ধেক করো, নয় কত 30% করো, 40% করো, 50% করো, বা কথা বলে রাখো, অন্তত প্রি বুকিং করে তোমাদের নামটা লিস্টে রাখো। এ হচ্ছে কথা, বুঝছো। শুধু ড্রয়িং করলে হয় রে। তো নেক্সট ক্লাস হচ্ছে শনিবার কেমিস্ট্রি, এটা মনে রাখবা।
শনিবার কেমিস্ট্রি, বুঝছো? তারপর আমরা কেমিস্ট্রির পর আমরা কি দেখবো, কেমিস্ট্রির পর হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, বুঝছো? এগুলো মিশাই দিলাম। কেমিস্ট্রির পর আমরা দেখবো হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। তো বেসিক ইলেকট্রিসিটি তোমাদের পরীক্ষা মনে হয় 4 তারিখে আছে, যেটা দেখলাম। 4 তারিখে যদি থাকে, 4 তারিখ কি বার? শনি, রবি, সোমবার। তাহলে আমরা শুক্রবার বা শুক্রবার বা শনিবার, হ্যাঁ এই শনিবার মনে করে নিলাম, তারপরে শনিবার বা শুক্রবারে আমরা কি নেব, পরে শনিবার বা 1 তারিখ বা 2 তারিখ এরকম। 1 তারিখ বা 2 তারিখ বা এইদিকে মনে করো ধরো 30 তারিখ, এই তারিখগুলোর মধ্যে আমরা নিতে পারি, বুঝছো? 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, এই তারিখের মধ্যে আমি তোমাদের বেসিক ইলেকট্রিসিটি ক্লাসটা নেব, বুঝছো? ইলেকট্রিসিটি। তো এই বেসিক ইলেকট্রিসিটি অনেকে বলতেছে ভাইয়া আমরা এমন জায়গায় কোর্সিং করছি, আমাদের এখনো সাবজেক্টের আমাদের শেষ করাই হয় নাই, মানে আমরা 2-3টে সাবজেক্ট অধ্যায় পড়ছি, বাকিগুলো পড়ার সময় পাই না। এখনো অনেকেই স্টুডেন্ট আছে যেমন 6 অধ্যায় সমস্যা, আমরা 5 অধ্যায় থেকে যেমন আমরা 100% 8 মার্কে অ্যাটেন্ড করবো 5 অধ্যায় থেকে চ্যাপ্টার, বুঝছো? এবং 6 নাম্বার চ্যাপ্টারটার থেকে আমরা মনে করো যে 8 মার্ক রচনা, এগুলো আমরা 100%। তো এই জিনিসগুলো তো মিস করা যাবে না। বেসিক ইলেকট্রিসিটিতে আমরা সবগুলোতে যেহেতু প্লাস পাচ্ছি, সাজেশন যেহেতু আমাদের 100%, সেহেতু আমরা তো মনে করো যে প্লাস প্রত্যেকটা সাবজেক্ট যতগুলো পরীক্ষা দিয়েছি। তো বেসিক ইলেকট্রিসিটিটা আমরা কেন মিস করবো? এখান থেকে মনে করো 8, এখান থেকে 8, 16 মার্ক 100% কমন পাবো আমি যে ম্যাথগুলো করাবো, বুঝছো? বেসিক ইলেকট্রিসিটি। তারপর মনে করো 1, 2, 3 অধ্যায় যে প্রমাণগুলো আছে সেগুলো আমরা করবো, যদিও আমরা আগেও করছি, ইউটিউব চ্যানেলে পাবা, যারা এখন থেকে দেখতে চাচ্ছ সেখানে পাবা। এবং যারা করো নাই বা এখন করতে চাচ্ছ না, তোমরা জাস্ট কি করবা, 30 তারিখ বা 1 তারিখ আমি একটা নোটিশ দিয়ে দেবো, এই তারিখগুলোর মধ্যে অপেক্ষা করবা, তখন আমি তোমাদের কি বেসিক ইলেকট্রিসিটি ক্লাস নেবো। এখান থেকে তোমরা মনে করো যে কি পাবা, ওই পিডিএফটা পাবা, পিডিএফ পাবা, তারপর কি স্পেশাল যে হ্যান্ড নোটটা আছে সেই হ্যান্ড নোটটাও পাবা, বুঝছো? হ্যান্ড নোটটাও পাবা। তো এগুলো তোমরা ক্লাস যারা করবা এবং যারা প্রি বুকিং করবা তারা পাবা শুধু, হ্যাঁ। হুট করে আসে আজকে ক্লাস নিচ্ছি, কালকে অনেকে মেসেজ দেয় যে ভাই আমরা ক্লাসটা করলাম, যারা রেকর্ডেড ক্লাস দেখো, তো রেকর্ডেড ক্লাস করে পরে আসে কিন্তু বললে আর দেবো না, হ্যাঁ, যেহেতু ইংলিশ দিয়েছি, কারণ ইংলিশটা সবারই দরকার, কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু দেবো না। যারা ক্লাসের সাথে সাথে মেসেজ করো তাদের দেবো, এবং যারা প্রি বুকিং করছো বা করবা, যারা রানিং আছো শুধু তাদের দেবো। তো এই হচ্ছে আজকের ক্লাসের সব কিছু। ভাই বেসিক বাকি ছিল একটা, ওটা প্রমাণ খুবই সহজ, 14 অধ্যায় মেবি, ফ্যারাডের সূত্র, বুঝছো? তো এটা তেমন আহামরি কঠিন কিছু না, 2 মিনিটে সমাধান হয়ে যাবে, বুঝছো? তো এগুলো আমরা টোটালি দেখে ফেলবো, আহামরি তেমন কঠিন কিছু নাই এগুলো, বুঝছো? তো দেখো আর কারো কোনো প্রশ্ন নাই? মেশিন শপ, সাকিব আল হাসান, দেখো তোমাদের যদি মেশিন শপ লাগে, মেশিন শপ তো খুবই সহজ একটা সাবজেক্ট। কিরে ফাজলামি লাগাইছিস কেন? তোমাদের যদি মেশিন শপ লাগে, মেশিন শপ তো সবাই পাস করতে পারে, আবার অনেকের এফার্ট খায় যারা মেকানিক্যাল আছো বা পাওয়ার। তো মেশিন শপ যদি লাগে, তো একজন বললে তো হবে না, একজনের জন্য লাইভে আসা যায়। যদি রেসপন্স বেশি পাই তাহলে মেশিন শপেরও সাজেশন দেবো, বা আদার্স কোনো যদি সাবজেক্টের সাজেশন লাগে, সাজেশন ক্লাস নিয়ে আসবো আমি, সমস্যা নেই। তো দেখো তোমরা জাস্ট রেসপন্স করো বা কমেন্ট করো, আর কি করো, গ্রুপে মেসেজ করো, করলেই হয়ে যাবে, আমি সেই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করে ফেলবো। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।